ওকে, গুড ইভিনিং সবাইকে আবারও। তো আমরা পড়ছিলাম হচ্ছে আবসালাম অ্যান্ড অ্যাসিটোফেল, তাই তো? দেখি আজকে আমরা শেষ করতে পারি কিনা, যতটুকু পারা যায়। আর এদিকে তোমাদের গালিভার্স ট্রাভেলস পড়তে দেওয়া আছে, আর অ্যাডিশন অ্যান্ড স্টিল পড়তেছো তো সবাই? অ্যাডিশন এবং স্টিলকে পড়তেছো? ক্লাসগুলো দেখতেছো? জি স্যার। প্রশ্নগুলো পড়ে ফেলো 30শে জুনের ভিতরে। আর আরেকটা কথা একটু শুরুতে বলে নিই, সেটা হলো যে তোমাদের মনে হয় কোনো ক্লাস মিস গেছিলো এর মধ্যে, না গেছিলো কোনো ক্লাস মিস? আমার মিস গেছে কোনো ক্লাস? জি স্যার, গেছিলাম। তাহলে জি স্যার। আগামী শুক্রবার, ঠিক আছে, রাত 8:30টাতে ওটাকে একটু কভার করব, একটু মনে রেখো। আচ্ছা, তো আমরা চলে যাই আফসাল এবং অ্যাসিটোফেলে, যে কোথা থেকে আমরা শুরু করব। কোথা থেকে শুরু করব আমরা, বলো তো? সংকেত দেওয়া আছে? আচ্ছা, এগুলো হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়েছি নাকি? আমরা মনে হয় সম্ভবত এই পর্যন্ত পড়েছি। জি স্যার, ওয়াই জি স্যার। পর্যন্ত পড়া হয়েছে, ব্রাদার এন্ড ওয়াইফ এই পর্যন্ত পড়া হয়েছে। আচ্ছা, বাকি যেগুলো আমি একটু বলেছিলাম যে তোমরা, যেগুলো আমি বাদ দিয়ে গেছি, তোমরা সেগুলো একটু পড়ে নেবা। আশা করি তোমরা সেগুলো একটু দেখেছো। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু 2 মিনিট সময় দাও। ওকে, শোনা যাচ্ছে আমাকে এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আমরা এখান থেকে শুরু করি। হচ্ছে, ও ফুলিশ ইসরায়েল, নেভার ওয়ার্ন বাই ইল। মানে কি, এখন ইসরায়েলকে সে, মানে এখানে রাইটার বলতেছে, এই কথাটুকু হচ্ছে রাইটারের, যে ইসরায়েল এমন একটা ফুলিশ জাতি যে কখনো খারাপ কিছুকে, খারাপ কিছু জেনেও বুঝেও তাহলে সতর্ক হয় না। স্টিল দ্য সেম বেট সারকামভেন্ট স্টিল, মানে সেম বেট মানে কি বলতো? বেট মানে আমরা কি বুঝি বলতো? লোভ দেখানো, তাই না? আমরা অনেক সময় মাছ ধরতে গিয়ে কি বেট দিই না, মাছ যাতে আসে খেতে, তখন আমরা বড়শি দিয়ে ফুস করে মাছ ধরে ফেলি। তাহলে বেটের মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ বেট? বর্ষি। না, টোপ। টোপ দেওয়া। হচ্ছে একই টোপ, একই রকম ক্ষতির শিকার, আবারও সেই লোভ, আবারও সেই একই জিনিস। হ্যাঁ, ডিড ইভার মেন ফরসিক দেয়ার প্রেজেন্ট ইজ, হচ্ছে মানুষকে কখনো তার বর্তমানের সুখ স্বাচ্ছন্দ্যকে কেউ ত্যাগ করে? ইন দ্য মিডস্ট অফ হেলথ ইমাজিন আর ডিজিজ। হ্যাঁ, যে সুস্বাস্থ্যে আছে কিন্তু কল্পনায় এমন একটা রোগ নিয়ে চলতেছে, যে রোগের কারণে কেউ কি তার শারীরিক সুস্থতা থাকা সত্ত্বেও সে কি অসুস্থতা বোধ করতে পারে, বলো? মানে ব্যাপারটা এরকম যে এই রাজার অধীনে, ডেভিডের অধীনে তো মানুষ ভালোই আছে, দেশ তো ভালোই চলছে, তাহলে কেন মানুষ কাল্পনিক এক অসুস্থতার কথা ভেবে এই সুস্বাস্থ্যের মধ্যেও তার অস্বস্তি বোধ করবে, বলো? তার এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? যে মানুষ কেন ডেভিডের অধীনে, কি তাহলে মানুষ কি সুস্থ আছে নাকি স্বাভাবিক আছে, ভালো আছে, এটাই তো বলতে যাচ্ছে রাইটার। নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে বলছে টেক পেইনস কন্টিজেন্টস মিসচিপ টু ফরসি। তাহলে কেন, কোন মিসচিপ, কোন খারাপ কিছু ভবিষ্যতে হতে পারে তার কথা ভেবে কেন মানুষ এখনই কষ্ট পাবে? মেক এয়ার্স ফর মোনার্কস অ্যান্ড ফর গড ডিক্রি। হ্যাঁ, তাহলে যেখানে মানুষ কেন তাদের নিজস্ব, নিজের এয়ার, মেক এয়ার্স ফর মোনার্কস, নিজেরাই কেন রাজা নির্ধারণ করতে যাবে? নিজেরাই কেন গডের আদেশ, গড আমাদের জন্য কি ভালো নাকি মন্দ সেটা গড জানবে। হ্যাঁ, তাহলে মানুষ কেন কাকে রাজা বানাবে, কে রাজা হবে, এটা তো গডের কাজ, গড তিনি রাজা বানায় দিবেন। মানুষ কেন এইটা নিয়ে চিন্তা ভাবনা করতে যাবে? হোয়াট শ্যাল উই থিঙ্ক? আমরা কমন পিপলেরা আসলে কী বা ভাবি, আমরা কতটুকুই বা সঠিক করে ভাবতে পারি, বলো? আমরা কি বেশি কিছু সঠিক করে ভাবতে পারি সবসময়?
আমরা সবসময় আমাদের মতো করে ভাবি, কিন্তু জায়গা মতো গেলে আমরা কিন্তু সঠিক চিন্তাটা করতে নাও পারি। বলছে ক্যান পিপল গিভ অ্যাওয়ে বোথ ফর দেমসেলফ অ্যান্ড সানস দেয়ার নেটিভ সোয়ে। হ্যাঁ, বলছে ক্যান পিপল গিভ অ্যাওয়ে বোথ ফর দেমসেলফ অ্যান্ড সান, তার মানে কি দেয়ার নেটিভ সোয়ে, মানে কি তাদের নিজেদের জন্য, মানে নিজেদের স্বার্থে, তাদের নিজেদের সন্তানদের জন্য মানুষ যে নিজের অধিকার, এই যে নেটিভ সোয়ে মানে কি নিজের যে অধিকার, নিজেদের যে শান্তপূর্ণ সহাবস্থান পরিবেশ, এটা কি কখনো মানুষ ত্যাগ করতে পারে? বলো, ত্যাগ করতে পারে না, তাই না? দেন দে আর লেফট ডিফেন্সলেস টু দ্য শোর্ড অফ ইস আনবাউন্ড আরবিটারি লর্ড। আর যদি মানুষ তাই করে তখন তারা হয়ে যাবে কেমন? ডিফেন্সলেস হয়ে যাবে। তাহলে মানুষ না জেনে বুঝেই যদি বর্তমান বা যে রাজা শাসন করছে সে রাজার অধীনে এত ভালো থেকেও তারা যদি তাকে ত্যাগ করে, তার প্রতি যদি তারা অনুরক্ত না হয়ে যদি তার প্রতি বিরক্ত হয়, তাই তো তার বিরোধিতা করে, তাহলে একসময় তাদেরকে ডিফেন্সলেস হতেই হবে। তারপর সে দেন দে আর লেফট ডিফেন্সলেস টু দ্য শোর্ড, হ্যাঁ, অফ ইস আনবাউন্ডেড আরবিটারি লর্ড। তাহলে যে কোনো আনবাউন্ডেড মানে কি? অসীম। আরবিটারি মানে কি? আরবিটারি দিয়ে কি বোঝায় বলো তো? মানে যে নিজের মতো করে শাসন করে, যে নিজের একনায়কতন্ত্রে বুঝি আমরা, একনায়কতন্ত্র, জি স্যার। জি স্যার। নিজের মতো করে দেশ চালানো, নিজের মতো করে চিন্তা ভাবনা করা, এরকম রাজা যদি ঠিকই চলে আসে তাহলে আসলে তারা ডিফেন্সলেস হয়ে পড়বে। অ্যান্ড লজ আর ভেইন, তখন আইন দিয়েও কাজ হবে না। বাই হুইচ উই রাইট এনজয়, তখন আমরা কীভাবেই বা এনজয় করতে পারবো? কীভাবেই বা আমরা শান্তিপূর্ণভাবে চলতে পারবো? ইফ কিংস আনকোশ্চেন্স ক্যান দোজ লজ ডেস্ট্রয়। আর যদি রাজারা, হ্যাঁ, রাজাদেরকে যদি ওইভাবে ক্ষমতা দেওয়া হয়, আরবিটারি, হ্যাঁ, আনবাউন্ডেড যদি ক্ষমতা দেওয়া হয়, তাহলে তো অবশ্যই রাজাকে কী করবে? আনকোশ্চেন্স অবস্থায় ওই সকল লগুলোকে ডেস্ট্রয় করবে এবং নিজের মতো করে দেশ পরিচালনা করতে চাইবে। যেমন আমরা তো এর মধ্যে দেখেছি আসাদ সরকারকে, তো আমরা জানি নাকি সিরিয়ার আসাদ সরকার, বলো। জি স্যার। সে কি ভালো শাসক ছিল? না। হ্যাঁ, সে কি করতো? নিজের মতো করে চালাতো দেশ, না? নিজের বিরুদ্ধে গেলেই অমনি তাকে কতল করতো। তাহলে এই স্বৈর শাসনে তো দেশ চলতে পারে না। তাই বলছে যে এরকমটা যদি হয়, যে মানে দুই দিকে, এখানে একটা দুই দিকের কথা বলা হচ্ছে, যে রাজা যদি কখনো, এখন তো রাজা ভালোই আছে, মানে ডেভিডকে তো ভালো হিসাবে উপস্থাপন করছে কবি, কিন্তু তিনি এটা বোঝাতে যাচ্ছেন যে এরকম রাজা যদি আসে, এরকম বর্তমান একটা ভালো রাজা রেখে যদি আমরা, একটা কথা আছে না যে ওই যে কি জানো বাংলা কথাটা একটা পাইলাম, ওফো দেখো একটা জিনিস বলতে গিয়ে ভুলে গেলাম। আচ্ছা যাও, চোখে থাকতে হতে কি লাগে, সেটা বলতে পারো একটা, তা ওইরকম আর কি, ওইরকম একটা সেন্স যে এত ভালো থাকতে এখন না হয় দেখতেছে তো দেশটা ভালো, এমন তো হতে পারে যে এমন রাজা আসবে যে তারা এসে এখনকার বর্তমান শান্তিপূর্ণ লগুলো সব ধ্বংস করে নিজের মতো করে দিচ্ছে, তখন কেমন হবে? অথবা ইয়েট ইফ ক্রাউড বি জাজ অফ ফিট অ্যান্ড জাস্ট, আর ক্রাউডই যদি দেশ পরিচালনার জন্য কোনটা যোগ্য কোনটা ন্যায় এটা যদি জনগণই বিবেচনা করে, অ্যান্ড কিংস আর অনলি অফিসার ইন ট্রাস্ট, আর রাজারা যদি হয় শুধু একটা অফিসার, যে তারা শুধুমাত্র জনগণ যা বলবে সেই হিসাবে কাজ করবে, দেন দিস রিজিউমিং covenant was declared when kings were made and is forever barred। তার মানে এরকম কি হতে পারে যে রাজা তৈরি করবে, ঠিক আছে, রাজা শুধুমাত্র কি করবে? মানুষে যা বলবে রাজা শুধু তাই করবে। এরকম করে কি দেশ পরিচালনা করা যায় বলো তো? বলো। না স্যার। দেখো বলছে হোয়েন কিংস ওয়ার মেড, মানে রাজাকে যখন বানানো হবে, রাজা যখন বানানো হবে তখন এটা দিয়ে ডিক্লেয়ার করতে হবে যে রাজা শুধুমাত্র আমাদের হয়ে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে, মেইন সব কিছু আসবে হচ্ছে জনগণের হাত থেকে। তারপর দেখো ইফ দোজ হু গেভ দ্য সেপ্টার কুড নট টাই বাই দেয়ার ওন ডিড ওন, দেখো পোস্টেরিটি, হাউ দেন কুড অ্যাডাম বাইন্ড হিজ ফিউচার রেস। তাহলে এরকমটা যদি হয়, তাই বলছে
যে ঠিক আছে, ইফ দোজ হু গেভ দ্য সেপ্টার কুড নট টাই, মানে কি এখন সেপ্টার মানে কি রাজদণ্ড, এখন যারা কোনো ব্যক্তির হাতে রাজদণ্ড তুলে দিবে, তা বলছে যারা কি করবে, রাজদণ্ড রাজার হাতে তুলে দিবে, মনে করো কারা দিবে এই জায়গায় বলো, কারা দিচ্ছে? জনগণ। জনতা দিচ্ছে। এবং যখন রাজদণ্ড জনগণ একজন ব্যক্তির হাতে তুলে দিচ্ছে, তখন যদি ওই জনগণ রাজাকে বাঁধতে না পারে মানে বুঝো তো, মানে নিয়ন্ত্রণ করতে না পারে, যে তুমি ক্ষমতাটা দিয়ে দিলা, এইবার রাজা হওয়ার পর সে যা খুশি তাই করতেছে, তাহলে এবং যদি জনগণের কোনো ক্ষমতা না থাকে তাহলে কেমন হবে বলো তো? এর উদাহরণ কি আমাদের কাছে আছে? আছে না এরকম উদাহরণ আমাদের দেশে? বলো। জি স্যার। হ্যাঁ, স্যার এখনকার নর্থ কোরিয়া। মানে এখন কি হচ্ছে, যে কোনো সরকারই কি হচ্ছে, যে জনগণের ভোটে তারা জিততেছে, জেতার পরে আর জনগণকে মুছতেছে না, ব্যাপারটা এরকম। তাই বলছে ইফ দোজ হু গেভ দ্য সেপ্টার, মানে যারাই রাজ ক্ষমতা দান করলো, তারা যদি আবার তাদেরকে বাঁধতে না পারে, বাই দেয়ার ওন ডিড, দেয়ার ওন পোস্টিরিটি, মানে তারা নিজের মতো করে যে আবার রাজা বানাতে পারবে, এটা যদি পরে আর না করতে পারে, হাউ দেন কুড অ্যাডাম বাইন্ড হিজ ফিউচার রেস? তার মানে এখন অ্যাডাম কোনো অপরাধ, তাহলে কেন অ্যাডাম যে অপরাধ করেছিল সেই অপরাধের ভাগী আমরা কেন হব বলো? তাই বলতেছে, হ্যাঁ, যে অ্যাডাম একটা অপরাধ করলো, তাই না? তাহলে এই অ্যাডামের অপরাধটা আমরা ভবিষ্যৎ রেস হিসাবে কেন ওটা ভোগ করবো বলো? ঠিক ওই রকম ব্যাপারটাই। তাহলে জনগণ যখন ভোটের মাধ্যমে বা তাদের চাহিদা মতো একজন শাসককে নিয়োগ করবে, সেই শাসক এখন যা করবে তার ভোগ তো জনগণকেই করতে হবে নাকি বলো? যদি জনগণ এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাই তো জি স্যার। জনগণকে ভোগ করতে হবে। স্যার। হাউ কুড হিজ ফরফেট অন ম্যানকাইন্ড টেক প্লেস? অতএব এই যে অ্যাডাম যে অপরাধটা করলো, সেই অপরাধের ভাগিদার এই ম্যানকাইন্ডের উপরে কেন আসতে হবে বলো? or how could heavenly justice damn us all who never consented to our father's fall? যে মানুষ, যে আমরা পরবর্তী জেনারেশন, আমরা আমাদের ফাদারের যে পতন, মানে অ্যাডামের যে পতন, এটা কি আমরা ভালো চোখে দেখি বা আমরা কি মেনে নিয়েছি যে অ্যাডাম যা করেছিল ভালোই করেছিল, এরকম কি আমরা বলি? না স্যার। তাহলে আমরা তো এটা কনসেন্ট করি না। তাহলে যখন আমরা মেনে নিচ্ছি না, কনসেন্ট করছি না, তাহলে হাউ কুড হেভেনলি জাস্টিস ড্যাম আস অল? তাহলে হেভেন কেন আমাদের উপরে তার অভিশাপটা আমাদের উপরে চাপিয়ে দিবে? কারণ তিনি একটা অপরাধ করেছেন। তাহলে বাবা চুরি করেছে, ডাকাতি করেছে, যা খুশি তাই করেছে, এখন ছেলে শিক্ষিত হয়ে বেশ মার্জিত সৎ হিসাবে আছে, এখন বাবার বিচার কি, বাবার অপরাধ কি ছেলের উপরে চাপানো যাবে বলো? আমরা তখন কি না স্যার। বাবার অপরাধে কি ছেলেকে জেলে দিয়ে দিব এরকম কিছু? না। তাহলে যদি না করি, তাহলে অ্যাডাম যে অপরাধ করেছে তার অপরাধের শিকার আমরা কেন হতে যাব? ঠিক একইভাবে বলতে আছে যে এখন ব্যাপারটা এরকম যে আমরা জনগণ রাজা বিবেচনা করলাম, রাজা নিয়োগ করলাম, সেই রাজা যদি এখন আমাদের কথা না শোনে, তাহলে ভোগান্তি কাদের হবে বলো? ওই রাজার হবে না আমাদেরই হবে? জনগণের। তাহলে জনগণেরই তো তাহলে ক্ষমতা থাকা উচিত। তাহলে এখন ব্যাপারটা ঠিক আছে যে আমরা জনগণ, আমরা রাজাকে বহিষ্কার করব, কারণ আমরাই রাজা বানিয়েছিলাম। ডেভিডকে কারা বানিয়েছিল রাজা বলো? জনগণই তো বানাচ্ছিল নাকি? তার মানে এখন জনগণ কি করতে পারে? ডেভিডকে তার রাজ্য থেকে বিতাড়িত করতেই পারে। তাই বলছে দেন কিংস আর স্লেভ টু দোজ হুম দে কমান্ড। তাহলে রাজা যদি জনগণের দ্বারা নির্বাচিত হয় এবং জনগণ যদি রাজাকে তাদের অধীনে বেঁধে ফেলে, তখন কি রাজা ঠিকমতো কাজ করতে পারবে বলো তো? রাজা কি ঠিকমতো কাজ করতে পারবে? তখন তো রাজা হয়ে যাবে ওই জনগণের স্লেভ, তখন তো রাজা হয়ে যাবে জনগণের স্লেভ। অতএব জনগণ যা বলবে রাজাকে তাই করতে হবে। and tenants to their people's pleasure stand, এবং অনেকটা সেই জমিদারের মতো হয়ে জনগণের সন্তুষ্টির কিভাবে করা যায়
সেটাই তাকে সবসময় দেখতে হবে এইটা। অ্যান্ড দ্যাট দ্য পাওয়ার ফর প্রপার্টি অ্যালাউড ইজ মিসিপালি সিটেড ইন দ্য ক্রাউড, কিন্তু অ্যান্ড দ্য পাওয়ার ফর প্রপার্টি অ্যালাউড ইজ মিসিভাসলি সিটেড ইন দ্য ক্রাউড, কিন্তু যদি এমনটা হয় যে মনে করো পাওয়ার অফ প্রপার্টি মানে কি, সে ক্ষমতা পেয়ে গেছে, রাজা বা আমাদের যে নেতা মনে করো সে ক্ষমতা পেয়ে গেছে নাকি, এখন এই ক্ষমতা কিভাবে মানে হয়, মানে রাজাদের ক্ষেত্রে রাজা নির্বাচিত হওয়া এটা কিভাবে হতো আগে বলো তো? জনগণকে রাজা নির্বাচিত করতো নাকি রাজার ছেলে বা মেয়ে রাজা হতো? রাজার ছেলে মেয়ে, তার বংশ পরম্পরায় হতো। হ্যাঁ, তাহলে ওইটা যদি বলছে দ্যাট দ্য পাওয়ার ফর প্রপার্টি অ্যালাউড ইজ মিউনিসিপালি সিটেড ইন দ্য ক্রাউড, তাহলে যে জিনিসটা, যে ক্ষমতাটা এতক্ষণ পর্যন্ত জনগণের হাতে ছিল, দেখো মানে জনগণ যেহেতু রাজা নির্বাচিত করেছে, এখন সেটাই যদি আবার মিউনিসিপালি সিটেড ইন দ্য ক্রাউড, সেই নির্বাচনটা ঠিক হওয়ার পরে যদি জনগণই আবার খারাপভাবে নিয়ন্ত্রণ করে রাজাকে, তাহলে কি দেশ ভালো মতো চলবে বলো তো? জি না স্যার। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে জনগণ তার ভালো বা কল্যাণের জন্য একজন রাজাকে নির্বাচন করেছে। এখন রাজা দুইভাবে থাকতে পারে, হয় রাজা জনগণের কল্যাণের কথা ভাববে, আর নয় রাজা ক্ষমতা পেয়ে নিজের মতো করে পরিচালনা করবে। এখন এমনটা হতে পারে যে না রাজা ভালো, কিন্তু যেহেতু আমরা বিরোধিতার জন্য প্রধানত মনে হয় বিরোধিতা করি নাকি, হ্যাঁ আমরা মানুষেরা মনে হয় বিরোধিতার জন্য বিরোধিতা করি, কোনো কল্যাণের জন্য না, এমনটা কি বলতো? জি স্যার, আমরা এটাই কিন্তু ঠিক। বিরোধিতার জন্য বিরোধিতা করে অভ্যস্ত। তাহলে একজন রাজা মনে করো খুব ভালোভাবে দেশ চালাচ্ছে, ভালো কথা, দেশ পরিচালনা করছে ভালো মতো, কিন্তু আমরা তারপরে করি কি, এক দল আছি যাদের আমার ওই রাজাকে পছন্দ হচ্ছে না বা ওই শাসককে পছন্দ হচ্ছে না, কারণ কি আমার দল যেহেতু ক্ষমতায় নেই। কারণটা কি? কারণ যে রাজ ক্ষমতায় আছে সেও তাদেরকে বাঁকা চোখে দেখতেছে, আবার ওই দলটাও রাজাকে বা শাসককে বাঁকা চোখে দেখতেছে। এই হিসাবে কি দাঁড়াচ্ছে যে রাজাও ঠিকমতো কাজ করতে পারছে না, পূর্ণাঙ্গ জনগণও শান্তিপূর্ণভাবে মানে দেশের সুস্বাস্থ্য কামনা করতে পারছে না। তো এরকমভাবে মিসচিভাসলি যদি জনগণ আবার হ্যাঁ সেই প্রপার্টি দিয়েও পাওয়ার দিয়েও যদি আবার তারা আবার এটাকে হাতে রাখে, তাহলে তো সে রাজাও তো ঠিকমতো পরিচালনা করতে পারবে না, তাই না? তো এখন ডেভিডের যে অবস্থা, ডেভিডকে জনগণই কি করেছে বলো? নির্বাচন করেছে না, জনগণই নির্বাচন করেছে এবং দেশ তো ভালো মতো পরিচালনা করছেনই, কিন্তু এখন আরেক দল আছে তারা কি করছে, জনগণকে খারাপভাবে বুঝিয়ে তাকে রাজ্য থেকে বিতাড়িত করতে চাচ্ছে, এই তো নাকি? জি স্যার। তাহলে এখন এটা কি দাউদ নবীর মানে বাস্তব কাহিনীটাই তুলে ধরছে এখানে, মানে ও যেভাবে ওনার পতন করছে ওইটাই গল্প আকারে? তুমি কি এখনো, তোমার কি সন্দেহ আছে বলো? না স্যার, অনেক সময় দেখা যায় না গল্প, এটা গল্প কাহিনী। এটা পোয়েটিক লাইসেন্স পড়েছিলা সেকেন্ড ইয়ারে ডন জুয়ান পড়তে গিয়ে? জি স্যার। ওটার মানে কি ছিল? স্যার মানে কবিরা তাদের থেকে লাইসেন্স দেওয়া হয় যাতে তারা নিজেরা ইচ্ছা মতো লিখতে পারে। হ্যাঁ, তা এখানে নিজের মন মতো কিং লিখতে ডেভিডের পারে। কাহিনীটাকে তিনি বেস করে ইংল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থাকে সিম্পলিকলি ব্যালেগরিকলি তুলে ধরেছেন। তাহলে এখানে যে কাহিনীটা তুলে ধরা হচ্ছে কিং ডেভিডের, তার হয়তো 100% তিনি হুবহু তুলে ধরেননি, কিন্তু কাহিনীটাকে তো ওইভাবেই নিয়ে যাচ্ছেন নাকি? জি স্যার। নাকি বোঝুনি এতদিন ক্লাস করার পরেও? মানে হুবহু না, কিন্তু জি স্যার। বুঝি নাই, আবার বলো। মানে ওইটাই আর কি, মানে হয়তো ওই কাহিনীটাই উনি একটু নিজের মতো করে লিখছে। হ্যাঁ, তো সেটাই তো আমরা এতদিন ধরে সেটাই বলতেছি। হ্যাঁ, কারণ তার উদ্দেশ্য কি, ওই কিং ডেভিডের কথাই তুলে ধরা, নাকি আসলে ইংল্যান্ডকেই ডাইরেক্টলি গালাগালি না করে একটু মানে প্যাসে গালাগালি করা, বলো কোনটা? জি স্যার, ডাইরেক্টলি বলা। হ্যাঁ, তাহলে মূল কথা হলো তিনি সরাসরি হয়তো ওদেরকে কিছু বলতে পারেননি, কিন্তু সাহিত্যকর্মের মাধ্যম দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন। এবং এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস তিনি বানিয়েছেন, তাই না? যেমন অ্যাসিটেবল ক্যারেক্টারটা কি বাইবেলে আছে বলো? অরিজিনালি আছে?
বলো তো, নাকি এটা বানানো ক্যারেক্টার? মনে হয় একটা ক্যারেক্টার। আবার মনে হয় কেন রে? আমি তো এত করে প্রথম বাইবেল ক্লাসগুলোতে তো পড়ি বললাম নাই। যে অ্যাসিটোপেলটা কি আসলে বিবলিক্যাল ক্যারেক্টার কিনা। ওখানে তো ভিডিও, তোমরা ক্লাসগুলো ঠিকমতো করো নাও না নাকি? করছো? না স্যার, পড়ি স্যার। তাহলে আবার বলতেছো যে এখনো সন্দেহ হচ্ছে যে অ্যাসিটোপেল নামে কোনো বিবলিক্যাল ক্যারেক্টার আছে? জি না স্যার। হ্যাঁ, এটা যদি স্ট্রংলি বলতে না পারো তাহলে আমার ক্লাস করে লাভ কি? ওরা পড়তেছো না ঠিক মতো, না পড়লে আর কি বলবো। যাও যাই হোক, তাই বলছে ফর হু ক্যান বি সিকিউর অফ প্রাইভেট রাইট ইফ সভরেন সোয়ে মে বি ডিজলভ বাই মাইট। তাই বলছে দেখো যে হু ক্যান বি সিকিউর অফ প্রাইভেট রাইট, বলছে কোন মানুষ তার প্রাইভেট অধিকার নিয়ে নিশ্চিত থাকতে পারে যদি সভরেন সোয়ে মে বি ডিজলভ বাই মাইট, যদি শক্তি দিয়ে, সভরেন মানে কি সার্বভৌম ক্ষমতাকে ধ্বংস করা হয়, সার্বভৌম। তাই তো? সার্বভৌম ক্ষমতাকে বা রাজার ক্ষমতাকে যদি কেউ শক্তি দিয়ে ধ্বংস করে, তাহলে কোনো মানুষ মানে দেশের কোনো মানুষ কি তার ব্যক্তিগত অধিকার নিয়ে নিশ্চিত থাকতে পারে? বলো। না। না, পারে না। কারণ কি, এই যে আমি বাংলাদেশ নামে একটা রাষ্ট্রে আছি, এর একটা সভরেন বা সার্বভৌম ক্ষমতা আছে। কেউ এসে হঠাৎ করে আমার উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। তা সেটাই যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশের কোনো মানুষ কি নিশ্চিত থাকতে পারবে? যেমন কাদের নেই বলো তো, সভরেন পাওয়ার কাদের নেই বর্তমান যুগে? বলো কোন দেশের নেই? হ্যাঁ, ফিলিস্তিনিদের নেই। প্যালেস্টাইন। হ্যাঁ, ফিলিস্তিনিদের নেই। এই কারণে তাদের হয়ে আমরা কেউ কথা বলতে পারছি না। অথচ ইসরায়েল যখন যা খুশি ও তাদের বিরুদ্ধে তাই করছে। তাহলে এটা কি আমাদের উপরে কেউ করতে পারবে হঠাৎ করে? বলো, আমাদের উপরে কেউ কিন্তু হঠাৎ করে এসে করতে পারবে না। আর যদি করে তাহলে তো একটা অন্যরকম অবস্থা হয়ে যাবে। তো সভরেন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনিকে স্বীকৃত দেওয়া হয়নি, এই জন্যই এই দুর্দশা। এটা একটা ভূখণ্ড হিসাবে স্বীকৃত, যেটা ইসরায়েল দাবি করে আসছে সেটা তার, ঠিক আছে? তো ঠিক তাই বলতেছে যে যদি শক্তি দিয়ে, মাইট দিয়ে সভরেন পাওয়ারটাকে ডিজলভ করা হয়, তাহলে প্রাইভেট রাইট নিয়ে কোনো ব্যক্তি নিশ্চিত থাকতে পারে না। নর ইজ দ্য পিপলস জাজমেন্ট অলওয়েজ ট্রু। আর জনগণ কি সবসময় সঠিক চিন্তা জাজমেন্ট দিতে পারে? বলো তো, না স্যার। জনগণ কি সবসময় সঠিক জাজমেন্ট দিতে পারে? পারে না। তাহলে এখন যদি জনগণের হাতেও আমরা দেশ ছেড়ে দিই, দেশ কি ভালো থাকবে? বলো, না থাকবে না। অতএব তাহলে কোন দিকে যাব? একদিকে জনগণের হাতেও ক্ষমতা দেওয়া যাচ্ছে না, আবার রাজার হাতেও পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া যাচ্ছে না যদি রাজা এক না একটন্ত বা হয়তো স্বৈরাচারী হয়ে যায়। অতএব দ্য মোস্ট মে এর অ্যাজ গ্রসলি অ্যাজ দ্য ফিউ। আর এক্ষেত্রে কী করতে পারে যে জনগণের হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, তাহলে কম মানুষ ভুল করে নাকি বেশি মানুষ ভুল করে? বলো, জনগণের দিক থেকে দ্য মোস্ট মে এর অ্যাজ গ্রসলি অ্যাজ দ্য ফিউ। হ্যাঁ, ঠিক ফিউ যেমন ভুল করবে তেমনিভাবে ওই মোস্ট পিপলও একই ভুল করবে। সবাই কি করতে চাইবে বলো? সবাই যার যার মতো নিজের আধিপত্য বজায় রাখতে চাইবে। যেমন হচ্ছে আমরা দেখলামই তো না, যে জি স্যার। ইসরায়েল ফিলিস্তিনি একটা আন্দোলন করতে গিয়ে আমরা বাটা সেন্টার ধ্বংস করে ফেললাম নাকি? যে যার মতো বগল দাবা করে যা খুশি তাই নিয়ে আসলাম। মনে করো কোনো একটা প্রোগ্রামে একটা বিশাল কেক কাটা হচ্ছে, এরকম ভিডিও আছে না? মনে করো রাজনৈতিক একটা দল একটা বিশাল কেক কেটেছে, সেখানে কয়েক হাজার লোক উপস্থিত। কেকের ভিডিও দেখি না, কেক কেটে মানে কি করার আগে, বিতরণ করার আগেই হামলা চলে যাচ্ছে, হামলা মেরে খেয়ে নিচ্ছে মানুষজন, দিয়ে যে যার মাথার উপরে পড়তেছে ইচ্ছা মতো। এইভাবে কি দেশ চলবে? ওরকম করে যদি জনগণের হাতে ক্ষমতা দেওয়া হয়, হ্যাঁ, কে কাকে মারবে তার ঠিক নাই। ঠিক কেমন হবে জানো তো? পাইকের মতো অবস্থা হবে, ঠিক আছে তো? মারামারি করতে করতে যে বেঁচে যাবে সেই একাই টিকে থাকবে, এই হচ্ছে অবস্থা। তাই বলছে অ্যান্ড ফর্ডলেস কিংস রান ডাউন বাই কমন ক্রাই ফর ভাইস অপারেশন অর ফর টিরেনি। তাই বলছে ফল্টলেস কিংকে যদি এখন রান ডাউন করে দেওয়া হয়, ফল্টলেস কিং মানে কি? মনে করো যে রাজা বেশ তার কোনো ভুল নেই, কি নেই, হ্যাঁ, সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, এখন যদি আমরা সেই রাজাকেই কি করি? নামাই দিই না, বাই কমন ক্রাই, সবাই একত্রিত হয়ে সবাই বলতেছি ভাইস অপারেশন ফর টিরেন ইত্যাদি ইত্যাদি বলে তাকে যদি আমরা রাগায় মানে নামাইয়ে দিই,
হোয়াট স্ট্যান্ডার্ড ইজ দেয়ার ইন আ ফিকাল রাউট? তাহলে সেখানে কি কোনো স্ট্যান্ডার্ড থাকবে? বলো, যে জনগণ যদি খামখেয়ালিপূর্ণভাবে আন্দোলন করে, কারো বিরুদ্ধে প্রতিবাদ করে, কিন্তু যার বিরুদ্ধে করছে সে হচ্ছে ফল্টলেস, তাহলে আবার জনগণ যখন কোনো আন্দোলন করবে তার কী বা স্ট্যান্ডার্ড আছে? হুইজ ফ্লোয়িং টু দ্য মার্ক রানস ফাস্টার আউট। হ্যাঁ, তাই বলছে হুইজ ফ্লোয়িং টু দ্য মার্ক রানস ফাস্টার আউট। তাহলে জনগণের যদি ফিকাল রাউট মানে কি, মনে করো যে এটা কী বলবো এটাকে বাংলা কথা, মব যেটা, তাই তো? মানে কি জনগণের, বাংলা আসতেছে না মাথার ভিতর, আন্দোলন, আইন হাতে তুলে নেওয়া যেটা, হ্যাঁ, বা এটা আইন হাতে তুলে নেওয়া, আইন হাতে তোলার মতো অবস্থা। হ্যাঁ, তাহলে সেটা যদি তারা করতে শুরু করে, যেটা এখন বর্তমানে করতে যাচ্ছে মানুষজন, তাই না? সেটা কি জি ভালো স্যার, মতো চলবে? বলো, এটা কি দেশ পরিচালনার জন্য, দেশের জন্য কি ভালো হবে না ক্ষতি হবে? বলো। ক্ষতি ক্ষতি হবে। তাই না? অতএব এই সব কিছু বিবেচনা, আমি আর বেশি কথা বলতে এগুলো আর অর্থটা পড়ছি না। এখানে বলতেছে দেখো, তাহলে এখন কি করা উচিত, এখন এই মুহূর্তে কি করা উচিত বলো? রাজা তো ভালো, এখন রাজা কি তাহলে বাকিদেরকে নিয়ন্ত্রণ করবে? বলো না, বাকিদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? বলছে দেখো, হ্যাঁ, তাই বলছে দেখো, এখানে একটা খেয়াল করো, বলছে দেখো, ইনফেক্টেড উইথ দিস পাবলিক লুনাসি শেয়ার দ্য ম্যাডনেস অফ রিভিলিয়াস টাইমস। মানে জনগণের মধ্যে ওই কিছু মানুষের ম্যাডনেসটাকে জনগণের মধ্যে শেয়ার করে দেওয়া হয়। তখন তারা করে কি, টু মার্ডার মোনার্কস ফর ইমাজিন ক্রাইম। তখন জনগণ কাল্পনিক ক্রাইম ধরে নেয়, যে এই রাজা এই অপরাধ মনে হয় করছে, করে তাকে মার্ডার করার চিন্তা ভাবনা করে। ইফ দে মে গিভ অ্যান্ড টেক হোয়াট এভার দে প্লিজ। আর জনগণই যদি যা তারা দিবে তাই যদি তারা মনে করে কেড়ে নিতে পারবে, নট কিং অ্যালেন দ্য গড হেডস ইমেজেস বাট গভর্নমেন্ট ইটসেলফ অ্যাট লেন্থ মাস্ট ফল টু নেচার স্টেট। তাহলে কি, জনগণ ক্ষমতা দিয়েছে তাই জনগণ ক্ষমতা কেড়ে নিবে, এটা মানে এটা যদি ইচ্ছা মতো হয়, তাহলে সেই সরকার কি অবশেষে টিকতে পারে না পতন হবে সেই সরকারের? বলো। পতন হবে, পতন হবে, তাই না? পতন বলছে দে গিভ, বলছে ইফ দে মে গিভ অ্যান্ড টেক হোয়াট এভার দে প্লিজ। যখন যা খুশি তাই দিতেও পারে, যখন যা খুশি তাই কেড়ে নিতেও পারে। এইভাবে যদি জনগণ চলতে থাকে, তাহলে গভর্নমেন্ট ইটসেলফ অ্যাট লেন্থ মাস্ট ফল টু নেচার স্টেট হোয়ার অল হ্যাভ রাইট। দেখো, অল হ্যাভ রাইট টু অল, তখন সবাই সবার অধিকার নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিবে। ঠিক আছে? ইয়েট গ্র্যান্ট আওয়ার লর্ডস দ্য পিপলস কিং ক্যান মেক হোয়াট প্রুডেন্ট মেন আ সেটেল থ্রোন উড শেক। হ্যাঁ, তাই বলছে যে ইয়েট গ্র্যান্ট আওয়ার লর্ডস দ্য পিপল কিংস ক্যান মেক। তাহলে পিপল কি করতে পারে? যার যার মতো করে, নিজের মতো করে কি বানায় নিতে পারে? বলো, নিজের মতো রাজা তারা তৈরি করতে পারে, তাই না? অতএব হোয়াট প্রুডেন্ট মেন আর সেটেল থ্রোন উড শেক। তাহলে যে থ্রোনে সেটেলড একজন প্রুডেন্ট মেন মানে কি? তাহলে হচ্ছে প্রুডেন্ট মেন উড শেক আর সেটেল থ্রোন। তাহলে এইভাবে কি করতে পারে? একজন জ্ঞানী বিচক্ষণ মানুষেরাও একটা সিংহাসনকে তারা একদম নাড়িয়ে দিতে পারে। ফর হোয়াটসো ইভার দে আর সাফারিং ওয়ার বিফোর দ্যাট চেঞ্জ দে কাভেট মেক্স দেম সাফার মোর। অতএব হোয়াটসো ইভার দে আর সাফারিং ওয়ার বিফোর, অতএব আগে যে সাফারিং ছিল, যে সাফারিংয়ের জন্য তারা রাজাকে নামিয়ে দিতে চাচ্ছে, তাহলে সেই সাফারিং কি কমবে না আরো বাড়বে? বলো, তারা রাজা নামিয়ে দেওয়ার পর ওই যে তারা রাজাকে নামাই দিল, শাসককে নামাই দিল, দে কাভেট, তাহলে যে রাজাকে যে চেঞ্জ তারা চাচ্ছিল সেটা পাওয়ার পর মেক্স দেম সাফার মোর, তাহলে আগে কি সাফারিং ছিল তার থেকে আরো বেশি ভোগান্তি তাদের শিকার হতে হবে। সুতরাং অল আদার এরর্স বাট ডিস্টার্ব আ স্টেট, এরকম যা ভুল করি না কেন, সব ভুলই কোনো না কোনোভাবে একটা স্টেট বা একটা রাজ্যকে ডিস্টার্ব করে। অ্যান্ড ইনোভেশন ইজ দ্য ব্লো অফ ফেট। অতএব আর আমরা ওই সময় যে নতুনত্ব পাই তা হচ্ছে ভাগ্যের একটা ধাক্কা। ইফ অ্যানশিয়েন্ট ফেব্রিক্স নোড অ্যান্ড থ্রেট টু ফল টু প্যাচ দ্য ফ্লজ অ্যান্ড বাটরেস অফ দ্য ওয়াল দাস ফার ইটস ডিউটি বাট হিয়ার ফিক্স দ্য মার্ক। মানে মূল কথা বলতে চাচ্ছে এখানে যে অ্যানশিয়েন্ট ফেব্রিককে যদি আমরা, অ্যানশিয়েন্ট ফেব্রিক মানে কি? যে ধারাবাহিকতা, যে ট্রেডিশন, যে প্রথা, যে স্ট্রাকচার, হ্যাঁ, এইগুলোকে যদি আমরা প্যাচ, অ্যানশিয়েন্ট ফেব্রিক নোড অ্যান্ড থ্রেট টু ফল টু প্যাচ দ্য ফ্ল মানে কি?
প্যাচ করা মানে কি, মানে ঠিক করে ফেলা। হ্যাঁ, ফেব্রিককে যদি আমরা ঠিক করি, হ্যাঁ, যে থ্রেডগুলো আছে আমাদের পতনের জন্য সেগুলোকে আমরা যদি সমাধান করে ফেলি, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে যদি আমরা শক্ত করি, তাহলে এটা হবে কি, এটা এক ধরনের ডিউটি। এবং বাট হেয়ার ফিক্স দ্য মার্ক, আমাদেরকে কী করতে হবে, সবাইকে এসে আমাদের যে পতনের যে চিহ্ন, যে পতনের যে জায়গাটা এসে যাচ্ছে, সেই জায়গাটাকে আমাদের ফিক্স করতে হবে। ফর অল বিয়ন্ড ইট ইজ টু টাচ আওয়ার আর্ক, অতএব সব কিছুর বিনিময়ে আমাদের প্রধান কাজ হচ্ছে কি, একটা আর্ককে পৌঁছানো। আর্ক কী জিনিস বলো তো? আর্ক বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? ওই যে আমাদের নূহ নবীর যে নৌকাটা ছিল নাকি, ওটাকে আর্ক বলে না? হ্যাঁ, সেইখানে আমাদেরকে পৌঁছাতে হবে। পৌঁছাতে হবে মানে কি, মানে আমরা মূল কথা হলো যা কিছু হয়ে যাক না কো, তাই তো, একটা বিশাল আন্দোলন আসুক, সব কিছুর বিনিময়ে বলছে ফর অল বিয়ন্ড ইট ইজ টু টাচ আওয়ার আর্ক, আমাদের প্রধান কাজ হচ্ছে একটা শান্তিপূর্ণ জায়গাতে অবস্থান করা, যেটা আমাদেরকে কি করবে, এই উত্তাল অবস্থা থেকে আমাদেরকে বাঁচাতে পারে। তো যাই করি না কেন, আমাদের মূল কাজ হচ্ছে দেশকে সুন্দর রাখা, জনগণকে শান্তিপূর্ণ একটা অবস্থান প্রদান করা। সুতরাং টু চেঞ্জ ফাউন্ডেশনস, কাস্ট দ্য ফ্রেম অ্যানিউ ইজ ওয়ার্ক ফর রিভিলস হু বেজ এন্ডস পারসু। অতএব এই যে ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের উপর ভিত্তি করে আমরা আছি, কাস্ট দ্য ফ্রেম অ্যানিউ, তারা যদি এই পুরো ফাউন্ডেশনটাকে চেঞ্জ করে নতুন একটা ফ্রেম গঠন করার চিন্তাভাবনা করে, ইজ ওয়ার্ক ফর রিভিলস হু বেজ এন্ডস পারসু। এগুলোর কাজ কাদের? এই চেঞ্জ করা, ফাউন্ডেশন চেঞ্জ করতে পারে কারা বলো? কারা নতুন করে সব কিছু সৃষ্টি করার জন্য কাজ করে? তাদেরকে কি বলা হয় বলতো? এটাকে কি বলা হয়? ওদেরকে রিভিল বলা হয় নাকি? রিভিল মানে কি? বিদ্রোহী বলা হয়। হু বেজ এন্ডস পারসু, কারণ কি, তারা তাদের যে লক্ষ্য, এন্ডস মানে কিছু লক্ষ্য বা পারপাস বা গোল, সেই গোলে পৌঁছানোর জন্য তারা সবসময় চেষ্টা করে। তার মানে এখানে কিছু রিভিল আছে যারা জনগণকে বোঝায়ে প্রতিষ্ঠিত রাজা তার রাজ ক্ষমতাকে কি করে, তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বা পতন করার চেষ্টা করে, নতুন একটা সিস্টেম আনার চেষ্টা করে। অ্যান্ড মেন্স দ্য পার্টস বাই রুইন অফ দ্য হোল, এবং তারা চেষ্টা করে কি, দেখো ওই রিভিলেরা, অ্যাট ওয়ান্স ডিভাইন অ্যান্ড হিউম্যান লস কন্ট্রোল, এবং তারা চেষ্টা করে ডিভাইন এবং হিউম্যান ল উভয়কে নিয়ন্ত্রণ করতে। কারা? এই রিভিলেরা। কিন্তু শেষ পর্যন্ত তারা কি করে, এই দেখো এখানে সুন্দর কথা বলা হচ্ছে, অ্যান্ড মেন দ্য পার্টস বাই রুইন অফ দ্য হোল, মানে কি, তুমি কি কখনো তোমার একটা পুরনো পোশাককে তালি দেওয়ার জন্য নতুন পোশাক থেকে কি কাপড় কেটে এনে যোগ দিবা, মানে জুড়ে দিবা বলো তো? এটা কি করবে? না স্যার। তার মানে ওই রিভিলদের কাজ হচ্ছে কি, ছোট ছোট ক্ষতিগুলোকে মেন করার জন্য পুরো ব্যাপারটাকেই নষ্ট করে ফেলা। তাই বলছে বাই রুইন অফ দ্য হোল, মানে পুরো ব্যাপারে ধ্বংস করে পার্টগুলোকে মেন করার তারা চেষ্টা করে। কারণ কি, তারা ডিভাইন এবং হিউম্যান লসগুলোকে নিয়ন্ত্রণ করে তারা তাদের মতো করে একটা নতুন ফ্রেম দেওয়ার চেষ্টা করে। এই নতুন ফ্রেম দিতে গিয়ে পুরো স্ট্রাকচারটাই ধ্বংস হয়ে যায়, অথচ তারা চেয়েছিল কিছু বিষয়কে ঠিক করার জন্য। তাহলে কিছু বিষয় ঠিক করার জন্য পুরো ব্যাপারটাকে তারা ধ্বংস করে ফেলে। এইভাবে তো দেশ চলতে পারে না। দ্য টেম্পারিং ওয়ার্ল্ড ইজ সাবজেক্ট টু দিস কার্স, আর এই পুরো পৃথিবীটাই এই ধরনের অভিশাপে এখনও চলছে। প্রত্যেকটা দেশই কোনো না কোনোভাবে কোনো না কোনো রিভিলের অধীনে কী হচ্ছে, প্রতিনিয়ত কী হচ্ছে বলো, উত্তাল অবস্থায় আছে নাকি? মানে দেশ কি, কোনো দেশে কি আসলে শান্তিপূর্ণ অবস্থানে থাকে বলো? না স্যার। আমেরিকা নিজেও শান্তিপূর্ণ অবস্থানে নেই, আছে কি বলো তার জনগণ? কারণ ওখানে যে প্রেসিডেন্টগুলো হয় সবাই যার নিজের মতো করে বিশ্ব পরিচালনার চেষ্টা করতে যায়, দিয়ে অর্থনৈতিক অনেক সময় ঝামেলার মধ্যে পড়ে, বিভিন্ন কারো না কারোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। এইভাবে তারা কি করছে, পুরো স্ট্রাকচার, পুরো পৃথিবীর শান্তি মানে বিনষ্ট করে তারা চাচ্ছে নিজের নাম কামাতে, নিজের ক্ষমতা দেখাতে। এইভাবে দ্য টেম্পারিং ওয়ার্ল্ড ইজ সাবজেক্ট টু দিস কার্স, অর্থাৎ এই অভিশাপে পুরো পৃথিবীটা কোনো না কোনোভাবে কী আছে, এর অধীনে হয়ে আছে। টু ফিজিক দেয়ার ডিজিজ ইন টু আওয়ার্স, এবং সাথে সাথে কী করছে, তাদের যে রোগ সারানোর জন্য তারা চেষ্টা করেছিল, সেই রোগটাকে আরও বেশি কী করে ফেলে বলো তো, আরও বেশি ওর্স করে ফেলে। ওর্স করা মানে কি বলো?
খারাপ থেকে আরো বেশি খারাপ করা। হ্যাঁ, তাহলে যেটা সারতে চেয়েছিল সেই সারাটাকে ঘুরে ফিরে আরো বেশি জটিল করে ফেলে। এটুকু হলো কবির কথা, এটুকু কিন্তু কবি বললো, তাই তো, তার মতো করে। এইবার তাহলে এতক্ষণ অ্যাসিটোফেল, আবসালেম তারা যেটা করতে যাচ্ছে, এখন রাজা কি এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে না? বলো তো। তাই বলছে নাও হোয়াট রিলিফ ক্যান রাইটিয়াস ডেভিড ব্রিং, তাহলে এই অবস্থা থেকে কোন ধরনের মুক্তি আমাদের এই ডেভিড নিয়ে আসতে পারে, কিভাবে জনগণকে বাঁচাবে। হাউ ফ্যাটালিটিস টু বি গুড, দেখো টু বি টু গুড আ কিং, বলছে অতিরিক্ত ভালো হওয়া যে কতক্ষণ ক্ষতিকর, তাই কিং ডেভিডকে দেখলে বোঝা যায় তিনি এত ভালো যে হচ্ছে কি ফ্রেন্ডস হি হ্যাজ ফিউ, তারা অরিজিনাল ফ্রেন্ড কত, বেশি না কম? বলো। কম। হ্যাঁ, কম। অতিরিক্ত ভালো হওয়ার কারণে ভালো মানুষের কিন্তু বন্ধু কম হয়, বুঝতে পেরেছো? কারণ তারা সঠিক কথা সঠিক সময়ে সৎ কথা বলে দেয়, এই জন্য তাকে কেউ সহ্য করতে পারে না। তাই বলছে অতিরিক্ত ভালো হওয়া যে কত ক্ষতি, সেটাই কিং ডেভিডকে দেখলে বোঝা যায়। ফ্রেন্ডস হি হ্যাজ ফিউ, সো হাই দ্য ম্যাডনেস গ্রোজ। হ্যাঁ, আর যারা এর বিপরীতে আছে তাদের তো ম্যাডনেস আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। হু ডেয়ার বিশ্বাস মাস্ট বি দ্য পিপলস ফোজ। হ্যাঁ, আর এইভাবে বলছে হু ডেয়ার বিশ্বাস, মানে কি যে ফ্রেন্ড কয়টা আছে সে ফ্রেন্ডেরাও পুরো রাজাকে নিয়ে উন্মাদ হয়ে যাচ্ছে। তারা কী বা সাহস করতে পারে যে মাস্ট বি দ্য পিপলস ফোজ, যে যারা এখন রাজাকে সাপোর্ট করবে তারা কি জনগণের শত্রু হয়ে যাবে না? বলো তো। হ্যাঁ জি স্যার। স্যার। এখন যেহেতু পুরো দেশের জনগণ এখন কিং ডেভিডের বিরুদ্ধে, তাহলে এখন যে কয়জন কিং ডেভিডের সাথে আছে, তাহলে জনগণের কাছে তারা কেমন হয়ে যাবে বলো? শত্রু হয়ে হ্যাঁ, যাবে। শত্রু হয়ে যাবে। তারপর ইয়েট, তারপরেও সাম দেয়ার ওয়ার, তারপরে কিছু লোক ছিল যারা কিং ডেভিডের সাথেই ছিল। ইভেন ইন দ্য ওয়েস্ট অফ ডেজ, বিশেষ করে এই রকম খারাপ দিনের সময়েও। সাম লেট মি নেম, অতএব চলো আমরা তাদের কিছু নাম শুনে আসি। অ্যান্ড নেমিং ইজ টু প্রেজ, আর তাদের নাম এখানে করা মানেই তাদের প্রশংসা করা। যেমন আমরা এর ভিতরে অ্যাসিটোবেল এবং আবসালেমের কিছু নাম শুনেছি নাকি, ওর সাপোর্টারের কিছু নাম শুনেছি। এখন আমরা নাম শুনবো কিং ডেভিডের সাপোর্টারের, তাই তো? ডেভিডের সাপোর্টার। তাহলে বলছে ইন দিস শর্ট ফাইল ব্রাজিলিয়ানি ফার্স্ট অ্যাফেয়ার্স, তাহলে প্রথম দুদের নাম কি বলো? বার্জিলানি। ব্রাজিলিয়ানি নাকি, নামটা কি জটিল না? আচ্ছা, ইন দিস শর্ট মানে ফাইল ব্রাজিলিয়ানি ফার্স্ট অ্যাফেয়ার্স, ব্রাজিলিয়ানি ক্রাউন্ড উইথ অনার অ্যান্ড উইথ ইয়ার্স লং সিন্স দ্য রাইজিং রিভিলস হি উইস্টুড ইন দেখো রিজিয়ন্স ওয়েস্ট বিয়ন্ড দ্য জর্ডান ফ্লাডস, মানে তিনি চেষ্টা করেছেন, তিনি ব্রাজিলিয়ানি ক্রাউন্ড উইথ অনার, মানে কি তাকে জনগণ খুব ভালোবাসত, তিনি খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন, এবং দীর্ঘদিন ধরে তিনি কি করেছেন, সবসময় রাইজিং রিভিলদেরকে উইথস্টুড করে এসেছেন। উইথস্টুড করা মানে কি, ওদেরকে নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, কন্ট্রোল করতে। ইন রিজিয়নস ওয়েস্ট, তার মানে যে রিজিয়নে তিনি শাসক ছিলেন সেখানে তিনি চেষ্টা করেছেন এই রিভিলদেরকে কী করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। আনফর্চুনেটলি ব্রেভ টু বয় দ্য স্টেট, বয় মানে বুঝো বলো তো, এটা এই বয় মানে কি বলো? আনফর্চুনেটলি ব্রেভ টু বয় দ্য স্টেট, বয় মানে কি জানো তো? মানে পরিচালনা করা, শান্তিপূর্ণভাবে ভালোর দিকে নিয়ে যাওয়া, লিড করা। দেখো ভাষা, এটা ভার্ব এখানে না, এটা ভাষা ভাই। বোঝায়, আমরা প্রধানত বয় বলতে বুঝি ভাষা, ভাসিয়ে নিয়ে যাওয়া। বিশেষ করে দেখবা যে ওই যে যখন কোনো জাহাজ টাহাজ ভেঙে যায় না, তখন কি করা হয়, এক ধরনের দেখবা যে ইয়ে থাকে সুইমিং, হ্যাঁ, যে পোশাক থাকে, সেগুলো পোশাক পরে যায় ওরকম। তাহলে এই ভাষা মানে কি, মানে কি পরিচালনা করা, তাই না? পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া বোঝাচ্ছে। তাহলে আনফর্চুনেটলি ব্রেভ টু বয় দ্য স্টেট বাট সিঙ্কিং আন্ডারনিথ হিজ মাস্টার ফেট, তাহলে তিনি চেষ্টা করেছেন খুব সাহসিকতার সহিত রাজ্যটাকে ঠিকমতো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় তার এই মাস্টারের ভাগ্যের আন্ডারনিতে এই রাজ্যটা যেন আস্তে আস্তে কী হচ্ছে, ডুবে যাচ্ছে। ইন এক্সাইল উইথ হিজ গড লাইক প্রিন্স হি মর্নড, এমনকি যখন ডেভিডকে এক্সাইল করা হয়েছিল, যেমন আমাদের অ্যাজ ইউ লাইক ইটের কথা মনে আছে, ড্রামার কথা,
জি স্যার মনে আছে। হ্যাঁ, যেখানে ডিউক সিনিয়রকে যখন এক্সাইল করা হলো ফ্রেডেরিকের দ্বারা, তখন তার সাথে কি আরো অনেক লোক গেছিল না? বলো, তার জি সাথে স্যার, তার জি, অনেক স্যার। বন্ধু ছিল। এরকম কিং ডেভিডকে যখন এক্সাইল করা হলো, তখন তিনি কি করেছিলেন? তার সাথে মর্ন করেছিলেন। ফর হিম হি সাফার্ড, এই ডেভিডের জন্য তিনি সাফার করেছেন। অ্যান্ড উইথ হিম রিটার্ন, আবার তিনি তার সাথে ফিরেও এসেছেন তিনি যখন রাজা হলেন। কার কথা বলা হচ্ছে বলো তো? তার এই যে চার্লস ব্রাজিল। সেকেন্ডের কথা। এই যে ব্রাজিলিয়ানি নাকি? হ্যাঁ, দ্য কোর্ট জি হি স্যার, প্র্যাকটিসড নট দ্য কোর্টিয়ার আর্ট, লার্জ ওয়াজ হিজ ওয়েলথ বাট লার্জার ওয়াজ হিজ হার্ট। তাকে বলছে কি, দ্য কোর্ট হি প্র্যাকটিস, তিনি এই কোর্টে কি করেছেন? তিনি বিচার বিবেচনা করেছেন। নট দ্য কোর্টিয়ার্স আর্ট, তিনি কখনো কোর্টিয়ারের আর্ট বা কৌশল বা শাসন ব্যবস্থা তিনি কখনো ব্যবহার করেননি। তিনি সবসময় জনগণের ভালোর জন্য ভেবেছেন। লার্জ ওয়াজ হিজ ওয়েলথ, তার হয়তো অনেক সম্পদ ছিল, বাট লার্জার ওয়াজ হিজ হার্ট, কিন্তু তার হার্ট ছিল অনেক লার্জ। তার থেকে হ্যাঁ, তিনি অনেক বড় মনের মানুষ। হুইচ ওয়েল দ্য নোবেলেস্ট মানে অবজেক্ট সম্পদ- নিউ টু চুজ দ্য ফাইটিং ওয়ারিয়ার অ্যান্ড রেকর্ডিং মিউজ। অতএব হুইচ ওয়েল দ্য নোবেলেস্ট অবজেক্টস নিউ টু চুজ, এবং তিনি জানতেন যে কোন কোন বিষয়গুলো দেশের জন্য চুজ করা ভালো, কোন ফাইটিং ওয়ারিয়ার দেশের জন্য কল্যাণকর, সব কিছু তিনি ভালো করেই বিবেচনা করতেন। হ্যাঁ, দেখো, অ্যান্ড রেকর্ডিং মিউজ, মিউজ মানে কি? মিউজ বলতে কাদেরকে বোঝায় বলো? আমরা পড়ি নাই মিউজ, সাহিত্য, কবিতা, এদের যে গড বা গডেস যারা ধ্যান বলা হয় না? করে। হ্যাঁ, ওটা বোঝাচ্ছে। তাহলে এখানে কি বলতে যাচ্ছেন? মানে রেকর্ডিং মিউজ মানে কি? রাজ দরবারে অনেক কবি টবি থাকে না? গোপাল ভাট দেখছো? জি স্যার, রাজকবি। রাজকবি থাকে না? সেগুলোকেও গঙ্গবি। হ্যাঁ, তিনি কি করতেন? ওদেরকে নিয়োগ করতেন যাতে একটা দেশের কি হয় বলো? সাহিত্য চর্চা যাতে এগিয়ে যায়। হ্যাঁ, মানে রেকর্ডেড থাকে। হ্যাঁ, সাহিত্য চর্চার মাধ্যমে কি একটা দেশের জনগণকে কি করে রাখা হয়? অন্তত তার রাজ্য পরিচালনার সময় হ্যাঁ রেকর্ড থাকে, হ্যাঁ ইতিহাস থাকে সেই জায়গাগুলো। ওকে, তাই বলছে হিজ বেড কুড ওয়ান্স আ ফ্রুটফুল ইস্যু বোস্ট, বলছে একসময় তার বেড থেকেই অনেক ফ্রুটফুল ইস্যু মানে কি? সন্তান। ফ্রুটফুল ইস্যু মানে কি? এখানে মানে কি? ভালো শক্তিশালী মানে সন্তানের তিনি যোগ্য সন্তান। জন্ম হতো, তাই না? নাও মোর দ্যান হাফ আ ফাদার্স নেম ইজ লস্ট, এরকম নাও মোর দ্যান হাফ আ ফাদার্স নেম ইজ লস্ট মানে কি? নাও মোর দ্যান হাফ আ ফাদার্স নেম মানে কি? মারা গেছে নাকি? মানে স্যার চাইল্ড মারা গেছে। তার অনেক সন্তান মারা গেছে হয়তো দেশের জন্য বা ইয়া করতে গিয়ে। হিজ এল্ডেস্ট হোপ উইথ এভরি গ্রেস অ্যাডার্ন বাই মি সো হেভেন উইল হ্যাভ ইট অলওয়েজ মোর্নড অ্যান্ড অলওয়েজ অনার্ড ইত্যাদি। যাও, এর সম্পর্কে আর আমরা বেশি জানবো না। তিনি কিছু যদি বলে থাকেন সেগুলো আমরা যদি একটু দেখি তাহলে মানে এই বিষয়গুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? অতএব এখানে দেখো বলছে হিয়ার স্টপ মাই মিউজ হিয়ার সিজ তাই পেইনফুল ফ্লাইট। দেখো, টেল গুড ব্রাজিলিয়া দাও কান সিং নো মোর অ্যান্ড টেল, দেখো, অ্যান্ড টেল দাই সোল শি শুড হ্যাভ ফ্লেড বিফোর। অতএব এখন বলছে কি যে টেল গুড ব্রাজিলিয়া, যে এখন দাও কানস্ট সিং নো মোর, তাহলে সেই যে মিউজ, সেই যে কবি যারা এতদিন পর্যন্ত রাজার গুণগান করে গেছে, তারা আজকে আর গাইতে পারবে না, তারা আজকে আর রাজার সম্পর্কে কথা বলতে পারবে না, ঠিক আছে তো? অর ফ্লিড শি উইথ হিজ লাইফ অ্যান্ড লেফট হিজ দিস ভার্স টু হ্যাং অন আর ডিপার্টেড প্যাট্রনস হার্স। এখন সেই মিউজ হয় তাকে পালিয়ে যেতে হবে, এই ভার্স, এই প্রশংসা সব কিছু এই প্যাট্রনস হার্সে ঝুলিয়ে তাকে চলে যেতে, মানে কি? এই যে প্যাট্রন মানে কি? কিং ডেভিডকে বলেছে নাকি? এই ডেভিডের পতনের সাথে সাথে হয়তো এই মিউজদেরও পতন হবে। এই যে গুড ব্রাজিলিয়া একজন ভালো নেতা ছিলেন, তাদেরও কি হবে? সব পতন হয়ে যাবে, তারা কেউ আর থাকবে না, তাই না? তো এইভাবে মোটামুটি বলছে। এরপর আসি, তাহলে প্রথম জনের নাম হলো কি বলতো? স্যার ব্রাজিলিয়া। ব্রাজিলিয়া। তোমরা একটু দেখবা, হ্যাঁ
নেভার রিভিল ওয়াজ টু আর্ট আ ফ্রেন্ড ইত্যাদি তোমরা একটু প্যারাফ্রেজ থেকে পড়ে ফেলবা। নেক্সট দেম আ ট্রেইন অফ লয়াল পিয়ার্স অ্যাসেন্ড, তারপরে যে নামটা আসতেছে পরবর্তী জন, ঠিক আছে তো, তার নাম কি বলো তো? অ্যাড্রিয়াল। হ্যাঁ, তারপরের নাম হচ্ছে অ্যাড্রিয়েল। দ্য মিউজ ফ্রেন্ড, হিমসেলফ আ মিউজ, মানে তিনি নিজেই একজন যেন কবি, নাকি? তিনি নিজেই একজন যেন কবি। স্যার উনি ব্রাজিলিয়ার ছেলে অ্যাড্রিয়াল। আচ্ছা, আমি একটু মিউট রাখি, হ্যাঁ সরি, আমার একটু এক মিনিট, কি না সবাই শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে পড়ি, দেখো কি বলছে। নেক্সট জন হচ্ছে শার্প জাজিং অ্যাড্রিয়েল। দ্য মিউজ ফ্রেন্ডস হিমসেলফ আ মিউজ, তিনি রাজকবিদের যেমন বন্ধু তেমনি তিনিও নিজেও একজন বন্ধু। ইন স্যানহেড্রিনস ডিবেট, স্যানহেড্রিন বলতে জানে কি বোঝানো চাচ্ছিল বলো তো? স্যানহেড্রিন বলতে কি বোঝাতে চাচ্ছিল এখানে? বলো, স্যানহেড্রিন কি এখানে বলো? এর আগে নামটা পেয়েছি না আমরা, এটা পাইছিলাম এই নামটা। এটা হচ্ছে তোমার পার্লামেন্ট বা হচ্ছে জনগণের যে কাউন্সিল সেটাকে বোঝায়, ঠিক আছে? দেখো এখানে দ্য স্যানহেড্রিন ওয়াজ দ্য সুপ্রিম কাউন্সিল অফ দ্য জুইশ পিপল ইন অ্যানশিয়েন্ট টাইমস, functioning as both a legislative and judicial body। কি বুঝতে পেরেছো? দেখি তাহলে সংসদ বোঝাচ্ছে। হ্যাঁ, ওই সংসদ বলতে পারো তৎকালীন সময়ের। দেখো, দ্য গ্রেট স্যানহেড্রিন দ্য সুপ্রিম কাউন্সিল কনসিস্টেড অফ 71 মেম্বার্স ইনক্লুডিং দ্য হাই প্রিস্ট অ্যান্ড আদার লিডিং ফিগার্স লাইক ফরিশিস অর সুদ্দুকিস, মানে রিলিজিয়াস মেনলি, ওটা হ্যাঁ রিলিজিয়াস ইয়াকে নির্দেশ করে। যেমন কিং ডেভিড, তিনি কি শুধু কিং ছিলেন নাকি একজন প্রফেট ছিলেন বলো? স্যার উনি একজন প্রফেটও ছিলেন, প্রফেট, ঠিক আছে তো। অতএব নিশ্চয় ধর্মীয় ব্যাপার এখানে আসতেছে। আর তৎকালীন সময়ে এখন যেমন রাজনৈতিক অবস্থাটাকে বোঝায়, সেটা তো তৎকালীন সময় ছিল না। তো যাই হোক, তাই বলছে ইন স্যানহেড্রিন ডিবেট ট্রু টু হিজ প্রিন্স, প্রিন্স মানে কি রাজা, তাই তো, তার প্রতি তিনি লয়াল ছিলেন। বাট নট আ স্লেভ অফ স্টেট, কিন্তু তাই বলে তিনি শুধু স্লেভের মতো ছিলেন না, যে যা বলবে তাই, মানে তিনি একজন বেশ ভালো জ্ঞানী একজন জাজ ছিলেন, হ্যাঁ, শার্প জাজিং, মানে তার বোধ বুদ্ধি ছিল ভালো। হুম ডেভিডস লাভ উইথ অনার্স ডিড অ্যাডর্ন, এ কারণেই ডেভিড তাকে খুব ভালোবাসত। তাই বলছে দেখো, হুম ডেভিডস লাভ উইথ অনার্স ডিড অ্যাডর্ন, তাকে কি করেছিল? ডেভিড যথেষ্ট সম্মান জানিয়েছিল, সম্মান দিয়েছিল। দেখো, দ্যাট ফ্রম হিজ ডিসঅবিডিয়েন্ট সান ওয়ার টর্ন, যে সম্মান ডেভিড তার নিজের সন্তানদেরকে দেননি, ডিসঅবিডিয়েন্ট সানকে। তাহলে ডিসঅবিডিয়েন্ট যে সকল সন্তান ছিল তাদের কাছ থেকে ওই অনার কেড়ে নিয়ে তিনি সন্তানের মতো সম্মান তিনি এই কাকে দিতেন? এই অ্যাড্রিয়েলকে দিতেন, মানে অ্যাড্রিয়েল, তাই তো। এরপর হচ্ছে বাকি জনকে, আরেকজনকে দেখো, জোথাম, আরেকজনের নাম কি? জোথাম। হ্যাঁ, যাই হোক, এই নামগুলো আমি আর বেশি পড়বো না, এত ইয়া করার দরকার নেই। তারপর দেখো এখানে হচ্ছে কি, হুশাই নাকি নাম, দ্য ফ্রেন্ড অফ ডেভিড ইন ডিস্ট্রেস, হ্যাঁ, ডেভিডের যিনি একদম মানে তার ভালো যারা বন্ধু, মানে ফিউ যে পিপলগুলো আছে তাকে সাহায্য করার জন্য তাদের মধ্যে। তারপর হচ্ছে কি, অ্যামিয়েল না আরেকজন, অ্যামিয়েল, এরা মোটামুটি কি করেছে? তার সাথে আছে এবং তাকে সাহায্য করার চেষ্টা করছে। বলছে দিস ওয়ার দ্য চিপ অ্যান্ড আ স্মল বাট ফেইথফুল ব্যান্ড অফ ওরদিস ইন দ্য ব্রিজ হু ডেয়ার টু স্ট্যান্ড, হ্যাঁ, যারা কি করেছে? বিপদের সময় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। টেম্পট দ্য ইউনাইটেড ফিউরি অফ দ্য ল্যান্ড, এবং এই যে দেশের একত্রিত যে ফিউরি বা আন্দোলন সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তাহলে কয়জনের নাম পেলাম আমরা এখানে? মোটামুটি কয়জন? 5 জন। 1 2 3, এখানে হচ্ছে অ্যাড্রিয়েল, আর প্রথম জন কে ছিল জানো? 5 জন।
প্রথম জন কে ছিল? এই ব্রাজিলিয়া। ব্রাজিলিয়া। হ্যাঁ, ব্রাজিলিয়া। এর সম্পর্কে একটু বেশি বলা হয়েছে, ব্রাজিলিয়া। হ্যাঁ, তাহলে এই হচ্ছে রাজার সাপোর্টার, যারা রাজাকে এই বিপদের সময়ে একটু হেল্প করে যাচ্ছে। বলছে উইথ গ্রিপ দে ভিউড সাচ পাওয়ারফুল ইঞ্জিন বেন্ড। পাওয়ারফুল ইঞ্জিনটাকে বলো তো, এখানে পাওয়ারফুল ইঞ্জিন কে বলতে পারবে? একটা জাহাজ চালানো। হ্যাঁ, কিং ডেভিড। না না না, কিং ডেভিড, কিং ডেভিডকে বলছে। তা তো ডেভিডের সাপোর্টার না। তাই বলছে এই যে দেশ পরিচালনার জন্য যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটা যে এইভাবে বেন্ড হয়ে যাবে, তারা খুব দুঃখের সহিত খেয়াল করছে। টু ব্যাটার ডাউন দ্য লফুল গভর্নমেন্ট, যে কিভাবে একজন আইনানুগ সরকারকে মানুষজন ব্যাটার ডাউন করার চেষ্টা করতেছে। আ নিউমারাস ফ্যাকশন উইথ প্রিটেন্ডেন্ট ফ্রাইটস ইন দেখো স্যানহেড্রিনস টু প্লিউম দ্য লিগাল রাইটস। হ্যাঁ, যে অসংখ্য ফ্যাকশন, নিউমারাস ফ্যাকশন, ফ্যাকশন মানে কি দল, উপদল, সবাই ভান করে আসতেছে, এসে কি করতেছে, এই লিগাল রাইটটাকে তারা নেওয়ার চেষ্টা করছে। দ্য ট্রু সাকসেসর ফ্রম দ্য কোর্ট রিমুভড, সত্যিকারের সাকসেসরগুলোকে কোর্ট থেকে রিমুভ করা হচ্ছে। দ্য প্লট বাই হায়ারলিং উইটনেস ইমপ্রুভড, এবং হায়ারলিংয়ের মাধ্যমে, হ্যাঁ, সাক্ষী দেওয়ার মাধ্যমে তারা ষড়যন্ত্র করতেছে। তারা দেখাচ্ছে যে এই হচ্ছে রাজার দোষ, এই হচ্ছে রাজার দোষ। দিস ইজ দিস দে স, এভাবে তারা রাজার বিরুদ্ধে যে অপমান অপদস্থ করা হচ্ছে সেটা তারা দেখতেছে। অ্যান্ড অ্যাজ দে আর ডিউটি বাউন্ড, আর তারা যেহেতু রাজার অনুসারী, অতএব তাদের দায়িত্ব মোতাবেকই দে শোড দ্য কিং দ্য ডেঞ্জার অফ দ্য ওন্ড, তারা রাজাকে দেখাচ্ছে, দেখেন যে ক্ষত তারা করতে যাচ্ছে, এই ক্ষত কি ক্ষতি আমাদের দেশের জন্য করতে পারে। দ্যাট নো কনসেশন ফ্রম দ্য থ্রোন উড প্লিজ, অতএব এইটা যদি আমরা না থামাই, তাহলে কোনো রকম কনসেশন, কোনো রকম ছাড় বা কোনো ইয়াই এই জিনিসটাকে মানে সারাতে পারবে না। সুতরাং বাট লেনিটিভ ফমেন্টেড দ্য ডিজিজ, বলছে যত বেশি আপনি লেনিটিভ হবেন, যত বেশি আপনি দুর্বল হবেন, এই ডিজিজটা তত বেশি বাড়তে থাকবে। ঠিক আছে, ফমেন্ট মানে কি বলো? কোনো কিছু বাড়তে থাকা নাকি, আরও বেশি জোরালো হওয়া। দ্যাট আবসালেম অ্যাম্বিশাস অফ দ্য ক্রাউন ওয়াজ মেড দ্য লিউর টু ড্র দ্য পিপল ডাউন। তারা বোঝাচ্ছে যে এই আবসালেমই, যে হচ্ছে এই ক্রাউন পাওয়ার জন্য, এই রাজত্ব পাওয়ার জন্য অ্যাম্বিশাস, হয়তো সেই কি করেছে, হ্যাঁ, ওয়াজ মেড দ্য লিউর, ঠিক আছে তো, তাকে বানানো হয়েছে টোপ, টু ড্র দ্য পিপলস ডাউন, তাহলে জনগণকে এত নিচে নামানোর জন্য এই আবসালমকেই একটা টোপ বানানো হয়েছে। কারণ যেহেতু আবসালমকে জনগণ ভালোবাসে, অতএব অ্যাসিটেবল কি করেছে, আবসালমকে টোপ বানিয়ে জনগণকে তার দিকে ভিড়িয়েছে। দ্যাট ফলস অ্যাজিটোপেলস পার্নিশাস হেট হ্যাড টার্ন দ্য প্লট টু রুইন চার্চ অ্যান্ড স্টেট। হ্যাঁ, এইভাবে কি করছে, এই ফলস অ্যাজিটোপেল, এত অবিশ্বস্ত এই অ্যাজিটোপেল তারই জঘন্য ঘৃণা দ্বারা কি করছে, এমন প্লট তৈরি করেছে যা দিয়ে চার্চ এবং স্টেট উভয়কেই ধ্বংস করে ফেলতেছে। দ্য কাউন্সিল ভায়োলেন্ট, দ্য র্যাভেল ওর্স, দ্য শিমেই টট জেরুজালেম টু কার্স। অর্থাৎ এভাবে কী হচ্ছে, কাউন্সিল ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। পুরো কাউন্সিল মানে কি, দেশ পরিচালনার জন্য যে সভাসদ থাকে নাকি, তারা কি করছে, সবাই ভায়োলেন্ট হয়ে যাচ্ছে আরও বেশি। মানে র্যাভেল বলতে কি কি বোঝানো হচ্ছে, র্যাভেল মানে এই যে ক্রাউড, জনগণ, হ্যাঁ, আরও বেশি ওর্স হয়ে যাচ্ছে। দ্য শিমেই টট জেরুজালেম টু কার্স, এবং শিমেই মানে কি আরেকজন রাজা, তাই তো, ক্যারেক্টার, হ্যাঁ, সেই কি হচ্ছে টট জেরুজালেম, জেরুজালেম মানে কি জনগণকে শেখাচ্ছে, টট জেরুজালেম দিয়ে জনগণকে বলছে নাকি, টট জেরুজালেম টু কার্স। কার্স মানে কাকে, রাজাকে কার্স করতে, মানে তাকে যেভাবেই হোক ধ্বংস করতে হবে। শিমেই তো অ্যাজিটেবলের একজন সাপোর্টার নাকি। তো এইভাবে উইথ অল দিস লোড অফ ইনজুরিস, আর এইভাবে অসংখ্য ক্ষত নিয়ে, অ্যান্ড লং রিভলভিং ইন হিজ কেয়ারফুল ব্রেস্ট দ্য ইভেন্ট অফ থিংস, হ্যাঁ, এবং বুকের মধ্যে এত ঘটনার রিভলভ করতেছে, চলতেছে। অ্যাট লাস্ট হিজ পেশেন্ট টায়ার্ড, তার ধৈর্য একসময় শেষ হলো। পেশেন্ট টায়ার্ড হয়ে যাওয়া মানে কি, ধৈর্যেরও একটা সীমা থাকে নাকি, হ্যাঁ, ধৈর্যের বাদ শেষ পর্যন্ত ভেঙে গেল। অ্যান্ড দাস ফ্রম ই রয়্যাল থর্ন বাই হেভেন ইন্সপায়ার্ড, অর্থাৎ হেভেনের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, গডের সাহায্যে, সে রয়্যাল থর্ন থেকেই দ্য গড লাইক ডেভিড স্পোক, শেষ পর্যন্ত গড লাইক ডেভিড কথা বলল। অ্যান্ড অফুল ফেয়ার হি স্ট্রেইন দেয়ার মেকার ইন দেয়ার মাস্টার হেয়ার, এবং তার যে ট্রেন, তার যে সহকারী মানে সহযোগী ফ্রেন্ড, তারা শুনলো আর কি, অফুল ফেয়ার দিয়ে, হ্যাঁ, যে ভয়ানক উক্তি দিয়ে। এইবার
ডেভিডের কথা শুরু হচ্ছে, দাস লং হ্যাভ আই বাই নেচার মার্সি সোয়েড, নেটিভ মার্সি সোয়েড বলছে এতদিন আমি আমার এই নেটিভ মার্সি মানে কি জনগণের সাহায্য দিয়ে আমি এতদিন পরিচালিত হয়েছি। মাই রংস ডিসেম্বলড, মাই রিভেঞ্জ ডিলেইড, তাই তো আমি আমার রংগুলোকে কখনো ধরি নাই, আমি কখনো প্রতিশোধ নেওয়ার মানে কি ডিলে করা মানে কি প্রতিশোধ নিতে ডিলে করা মানে কি যে যারা আমার বিরুদ্ধে রং করেছে আমি তাদের বিরুদ্ধে প্রতিশোধ কি করি নাই বলো খুব একটা নেই নাই নাকি দেরি করি। হ্যাঁ দেরি করছি মানে কি আমি প্রতিশোধ নেওয়ার মানসিকতায় ছিলাম না, আমি ক্ষমা করে দিয়েছি। দেখো সো উইলিং টু ফরগিভ দ্য অফেন্ডিং এজ, আমি এই বিশেষ করে অ্যাসিস্টেবল হ্যাঁ যে হয়তো বা তার বয়স নেই, ঠিক আছে আমি কি করেছি তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। সো মাচ দ্য ফাদার ডিড দ্য কিং অ্যাসুয়েজ, হ্যাঁ এভাবে কিংয়ের তাই তো যে ফাদারলি ফিলিং সেইগুলোকে তিনি কি করে এসেছেন বলো ব্যবহার করে এসেছেন জনগণের উদ্দেশ্যে। বাট নাও সো ফার মাই ক্লিমেন্সি দে স্লাইট, কিন্তু আমার যে ক্ষমা, ক্লিমেন্সি মানে বুঝো তো আমি যে তাদেরকে ক্ষমা করে দিলাম, আমি যে তাদেরকে দয়া দেখালাম, তারা এটাকে স্লাইট মনে করেছে, দুর্বলতা মনে করেছে, ঠিক আছে। দ্য অফেন্ডার কোশ্চেন্স মাই ফরগিভিং রাইট, এবং আমি তাদের যে অধিকার মানে তাদেরকে যে ক্ষমা করে দিয়েছি সেইটাকে তারা এখন কোশ্চেন করছে, সন্দেহ করছে নাকি, তারা তার বিরুদ্ধে যাচ্ছে। দ্যাট ওয়ান ওয়াজ মেড ফর ম্যানি দে কন্টেন্ট, দ্যাট ওয়ান ওয়াজ মেড ফর ম্যানি মানে কি তারা মনে করছে কি দেখো দ্যাট ওয়ান ওয়াজ মেড ফর ম্যানি, এই যে রাজাকে যে তারা তৈরি, এই রাজাকে তারাই তো বানাইছে নাকি বলো দে কন্টেন্ট, তারা তো আমাকে রাজা বানিয়ে সন্তুষ্ট হয়েছিল। বাট ইট ইজ টু রুল ফর দ্য মনার্স এন্ড, কিছু তারা কি ভুলে গেছে যে তারা তো আমাকে তাদের জন্যই বানিয়েছিল রাজা নাকি, বানায়নি, আমাকে তো তাদের ভিতর থেকে রাজা বানানো হয়েছিল, তারা সেটা মেনেও নিয়েছিল। এবং যখন তারা মেনে নিল তখন একটা রাজার কাজ কি বলো, রাজার কাজ কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো নাকি শাসন করা? দেখো বলছি ইট ইজ টু রুল ফর দ্যাট আ মোনার্স এন্ড, অতএব একজন রাজার উদ্দেশ্য হচ্ছে কি শাসন করা, দেশকে পরিচালনা করা। দে কল মাই টেন্ডারনেস অফ ব্লাড মাই ফেয়ার, দো ম্যানলি টেম্পার্স ক্যান দ্য লংগেস্ট ফেয়ার। হ্যাঁ বলছে দে কল মাই টেন্ডারনেস অফ ব্লাড মাই ফেয়ার, মানে কি তারা আমি যে টেন্ডার, আমি যে তাদের প্রতি দয়া দেখিয়েছি, তাদের প্রতি আমি যে ক্ষমা প্রদর্শন করেছি, এটাকে তারা কি বলে মনে করছে বলো, তারা মনে করছে আমি যেন ভয় পাচ্ছি। ও বাবা কি হলো, শুরু থেকে না একটু না এই স্যার যে মানে আগানো হয়েছে। কোথা থেকে বলো তো, মিস করেছিলে তোমরা? Sir, that one was made for many ওই লাইন থেকে। আচ্ছা বলছে দ্যাট ওয়ান ওয়াজ মেড ফর ম্যানি দে কন্টেন্ট, মানে কি রাজা তো অনেকের মধ্যে একজনকে বানানো হয় নাকি, রাজা কি অনেককে বানানো হয় না একজনকে বানানো হয় বলো? একজনকে না, হ্যাঁ তাহলে অনেকের মধ্য থেকে একজনকে রাজা বানানো হলো, তারা কন্টেন্ট হলো। এবং তারা কি সেটা বুঝতে পারেনি যে ইট ইজ টু রুল ফর দ্যাট মোনার্স এন্ড, একটা রাজার কাজ কি, ডিউটি কি, একজন রাজার ডিউটি বা তার লক্ষ্যই তো হলো শাসন করা। এটা কি তারা ভুলে গেছে? এটা কি বুঝতে পারেনি? তারা যখন আমাকে রাজা বানালো আমাকে তো শাসন করতেই হবে। কিন্তু দে কল মাই টেন্ডারনেস অফ ব্লাড মাই ফেয়ার, আমি যে তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমি যে তাদেরকে কি করেছি মায়ারনেস দেখিয়েছি, এটাকে তারা মনে করতেছে আমি যেন ভয় পেয়েছি, এটাকে তারা আমার ফেয়ার বলে মনে করছে। দো ম্যানলি টেম্পার ক্যান দ্য লংগেস্ট বেয়ার, হ্যাঁ তাই বলছে কি আমার মতো তারা কি ভুলে গেছে যে আমার ভিতরে সেই টেম্পার নেই, ম্যানলি টেম্পার নেই, যেটা তাদের মতো ব্যবস্থাকে আমি যে কোনো সময় কি করতে পারি, প্রতিরোধ করতে পারি, প্রতিবাদ করতে পারি, এটাকে তারা ভুলে গেছে। Yet since they will divert my native course, it's time to show I am not good by force. হ্যাঁ অতএব তারা যেহেতু আমার নেটিভ কোর্সকে, আমার ভালোবাসাকে, আমার দয়াকে তারা যেহেতু আমার জনগণকে তারা যেহেতু ডাইভার্ট করার চেষ্টা করতেছে, অতএব এখন সময় এসেছে তাদেরকে দেখানো যে আমি কিন্তু অত ভালো না, বুঝতে পেরেছ? আই অ্যাম নট গুড বাই ফোর্স, আমি হয়তোবা তাদেরকে দয়া দেখিয়েছি, করুণা দেখিয়েছি,
কিন্তু তারা আমার জনগণকে ডাইভার্ট করতেছে, আমার জনগণকে সরিয়ে নিচ্ছে। অতএব এখন সময় এসেছে দেখানো যে আমি কিন্তু অত সহজ না, নাকি? শুনতে পাচ্ছ তো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। বলছে those heaped affront that haughty subject bring are burdens for a camel not a king. অতএব তারা আমার বিরুদ্ধে যে প্রতিবাদ নিয়ে আসতেছে, আমার সাবজেক্টকে, আমাদের জনগণকে আমার বিরুদ্ধে যে লাগাচ্ছে, এটা একটা ক্যামেলের জন্য বার্ডেন হতে পারে, গাধার জন্য বার্ডেন হতে পারে, কোনো রাজার জন্য না। কিন্তু আমি রাজা, অতএব আমার বিরুদ্ধে যাওয়া এত সোজা না। কিংস আর দ্য পাবলিক পিলার্স অফ দ্য স্টেট। রাজারা হচ্ছে একটা রাজ্যের পিলার, বোর্ন টু সাস্টেন অ্যান্ড প্রপ দ্য নেশনস ওয়েট, যাকে একটা দেশকে টিকিয়ে রাখার জন্য, সাস্টেন করার জন্য নেশনসের ওয়েটকে তার ঘাড়ে করে বয়ে নিয়ে বেড়াতে হবে। হ্যাঁ, তা বলছে ইফ মাই ইয়ং স্যামসন উইল প্রিটেন্ড দ্য কল টু শেক দ্য কলাম, লেট হিম শেয়ার দ্য ফল, বাট ও দ্যাট ইয়েট হি উড রিপেন্ট অ্যান্ড লিভ। এখানে একটা নাম এসেছে স্যামসন, এর একটা সিনেমা আছে, সিনেমাটা তোমরা একটু দেখবা সবাই, ঠিক আছে? দেখছি স্যার, এর আগে দিছিলেন লিংক। দেখছিলাম না? দেখাইছিলাম কোন সময়? সেটা কোন সময়? লিংক দিছিলেন, লিংক তখন দেখছিলাম। কখন আগে দেখছিলে? কিভাবে হত্যা করছে ওইটা। এটা কোন সময় দেখছিলা তোমরা? কোন ইয়ারে? সেকেন্ড ইয়ারে নাকি ফার্স্ট ইয়ারে? সেকেন্ড ইয়ারে দেখছি। আচ্ছা, তারপরে যাও, আমি আবার দিব, একটু দেখবা। হ্যাঁ, যে তার কত শক্তি ছিল সময়, কি ব্যাপার। মুভির নাম স্যামসন। হ্যাঁ, স্যামসন। স্যামসন। হ্যাঁ, স্যামসন। খুবই শক্তিশালী। এই যে এই সিনেমাটা, হ্যাঁ, তার চুলেই যত শক্তি ছিল। এটা কি, কোন সিনেমাটা জানো? স্যার এটা একটা ধর্মীয় কাহিনী, কিন্তু এটা একটা ধর্মীয় হ্যাঁ, কাহিনী। এটা ধর্মীয়, হ্যাঁ ধর্মীয়, বিবলিক্যাল কাহিনী। হ্যাঁ, ড্যানিয়েল, স্যামসন, অনেক সিনেমা আছে। তারপর হচ্ছে মজেসকে নিয়ে সিনেমা আছে, হ্যাঁ, সেই নদী পার হওয়া। জিসাস ক্রাইস্ট সিনেমা আছে। এটা কি বড় সিনেমাটা দেখছি না তো। আচ্ছা, তো যাই হোক, আমি একটু দেখাই, ইমেজ দেখিয়ে। হ্যাঁ, এটা এই যে স্যামসন অ্যাগনিস্ট নামে একটা কিন্তু নভেল আছে, ইয়া আছে, ড্রামা আছে, বুঝতে পেরেছো? জন মিল্টনের নাম শুনছো কখনো? জি স্যার। না, ওটা আসতেছে না ইমেজটা, যাও, এখন দেখতেছি না, কিভাবে সার্চ দিলে হতো। ওকে, স্যামসন অ্যাগনিস্ট একটা ড্রামা আছে। তাই বলছে দেখো, ইফ মাই ইয়ং স্যামসন, স্যামসন কিন্তু এই কিং ডেভিডেরই ছেলে, ঠিক আছে তো, উইল প্রিটেন্ড দ্য কল টু শেক দ্য কলাম, যে কি করেছিল, পুরো একটা বিল্ডিংয়ের কলাম ধরে ভেঙে ফেলে, পুরো সেই প্রাসাদটা ভেঙে সবাইকে নিয়ে তিনি মারা যান। হ্যাঁ, অ্যান্ড লেট হিম শেয়ার দ্য ফল, এবং তিনি নিজেও ওইখানের পতন হয়েছে। তাই বলছে যে আমার ইয়ং স্যামসনের যে শক্তি ছিল, সে পুরো বিল্ডিংয়ের কলামকে শেক করে দিতে পারে, সব কিছুকে ভেঙে ফেলতে পারে। অ্যান্ড বাট দ্যাট ইয়েট হি উড রিপেন্ট অ্যান্ড লিভ, সেও যদি থাকতো, মানে সেও যদি বেঁচে থাকতো, সে তো বেঁচে নেই, সে যদি বেঁচে থাকতো তাহলে সে হয়তো আমার অবস্থা দেখে রিপেন্ট করতো। বলছে হাউ ইজি ইট ইজ ফর প্যারেন্টস টু ফরগিভ, হচ্ছে পিতামাতাদের জন্য সন্তানদের ক্ষেত্রে ক্ষমা করে দেওয়া খুব সহজ। তো আমরা অনেক সময় ক্ষমা করে দিই। রাজা হচ্ছে কি পিতামাতার অভিনয় করে নাকি, পিতামাতার দায়িত্ব রাজারা পালন করে। উইথ হাউ ফিউ টিয়ার্স আ পার্ডন মাইট বি অন, যে কয়েক ফোঁটা চোখের জলেই পিতামাতার কাছ থেকে কিন্তু ক্ষমা আদায় করা যায়, জয় করা যায়। ফ্রম নেচার প্লিডিং ফর আ ডার্লিং সান, হ্যাঁ, যে একজন প্রিয় সন্তান যদি পিতামাতার কাছে কয়েক ফোঁটা চোখের জল ফেলে তার কাছে ক্ষমা চাই, পিতামাতারা কিন্তু খুব সহজেই কি করে দেয়, ক্ষমা করে দেয়, তাই না? পোর পিটিড ইউথ বাই মাই প্যাটার্নাল কেয়ার raised up to all the heights his frame could bear, how God ordained his fate for empire born,
how would have given his soul another turn. Called with a patriot's name whose modern sense is one that would by law supplant his friends. The people's brave, the politician's tool, never was patriot yet, but was a fool. মানে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে বলো? এতক্ষণ ধরে ওই স্যামসনের সম্পর্কে কথা বললো, ঠিক আছে তো? যে হি উড, দেখো, হ্যাড গড অর্ডেন হিজ ফেট ফর এম্পায়ার বোর্ন, হয়তো গড তাকে এই যে এরকম একটা রাজ্যে জন্মগ্রহণ করার মতো ভাগ্য দিয়ে মানে দিয়েছিল। হ্যাঁ, হি উড হ্যাভ গিভেন হিজ সোল অ্যানাদার টার্ন, গড চাইলে তাকে আর একটা টার্ন দিত বেঁচে থাকার জন্য। কিন্তু গার্ড উইথ আ প্যাট্রিয়টস নেম হুজ মডার্ন সেন্স ইজ ওয়ান দ্যাট উড বাই ল সাপ্ল্যান্ট হিজ ফ্রেন্ডস, মানে প্রিন্স। মানে গল্পগুলো না জানলে একটু সমস্যা, ওসব অত দরকার নেই এখন, ঠিক আছে? শুধু এইটুকু ভাবো যে দেখাচ্ছে যে আবসালোমও তো তার সন্তান নাকি? ডেভিড ভাবতেছে যে আবসালোমও তো তার সন্তান। তাহলে সেই সন্তান হিসাবে আবসালোম যদি কিংয়ের কাছে ক্ষমা চায়, ডেভিডের কাছে ক্ষমা করবেন না উনি? বলো তো, করবেন? ক্ষমা করে দিবেন, ক্ষমা করবেন। আচ্ছা, ওকে, আমরা একটু আগিয়ে যাই। এই জায়গায় একটু খেয়াল করি আমরা। দেখো, দ্য ল শ্যাল স্টিল ডিরেক্ট মাই পিসফুল ওয়ে, অতএব তারা এখন ল পরিচালনা করবে, তাই তো? এই যে স্যানহেড্রিন, মানে লেট স্যানহেড্রিন বি টট টু গিভ দেয়ার ওন। স্যানহেড্রিন কি ওই পার্লামেন্ট নাকি? আ কিংস অ্যাট লিস্ট আ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, যে স্যানহেড্রিন বা কাউন্সিল তো তাদের মতো করে পরামর্শ দিবেই, তাদের মতো করে তারা তাদের আর্জি জানাবে, কিন্তু এটা ভুলে যাওয়া গেলে হবে না যে আ কিংস অ্যাট লিস্ট আ পার্ট অফ গভর্নমেন্ট, কিন্তু রাজার মতামত তো রাজ্য পরিচালনা বা সরকারের একটা অংশ, তাই না? সুতরাং বলছে উইদাউট মাই লিভ আ ফিউচার কিং টু চুজ, অতএব আমার অনুমতি ছাড়া, দেখো উইদাউট মাই লিভ মানে কি? আমার অনুমতি ছাড়া ফিউচার কিং যদি চুজ করা হয়, ইনফার্স আ রাইট দ্য প্রেজেন্ট টু ডিপোজ, তার মানে হলো কি? যে বর্তমান রাজাকে কি করা বলো? হ্যাঁ, যে হয়তো স্যানিটরি বা কাউন্সিল একটা রাজা বানাতেই পারে, কিন্তু আমিও তো সেই গভর্নমেন্টের অংশ। অতএব তারা যদি নিজের মতো করে একজন রাজা বানিয়ে নেয়, তাহলে বর্তমান রাজাকে ডিপোজ করার মতোই তো এটা। ট্রুথ দে পিটিশন মি টু অ্যাপ্রুভ দেয়ার চয়েস, হয়তোবা তারা আমার কাছে আসবে অ্যাপ্রুভ করানোর জন্য, হ্যাঁ, পিটিশনটাকে অ্যাপ্রুভ করানোর জন্য, যে অ্যাপ্রুভ করিয়ে দেন। কিন্তু আমি কি এটা করবো বলো? যে আমার বিরুদ্ধে যে পিটিশন, যে দাবি, সেটা কি আমি অ্যাপ্রুভ করতে পারি? হ্যাঁ, বলো, সেটা সম্ভব না, তাই না? তাই বলছি কি আমার কাজ কি? দেখো, আমি কোচ দিয়ে আসলাম, শেষের দিকে একটু আসি। এই যেমন কিছু, বাট সেভ মি ফ্রম মাই পিটিশনার্স হেভেন, বলছে হেভেন, হ্যাঁ, হেভেন আমাকে কি করবে? রক্ষা করবে। ফ্রম প্লটস অ্যান্ড ট্রিজনস হেভেন প্রিজার্ভ মাই ইয়ার্স, এতদিন ধরে কত প্লট, কত ট্রিজনের বিরুদ্ধে হেভেন আমাকে রক্ষা করে এসেছে। হ্যাঁ, বাট সেভ মি মোস্ট ফ্রম মাই পিটিশনার্স, বিশেষ করে আমার বিরুদ্ধে যারা পিটিশন করে এসেছে তাদের থেকে আমাকে বেশি রক্ষা করেছে। আনস্যাটিয়েট অ্যাজ দ্য ব্যারেন ওম অর গ্রেভ, গড ক্যান নট গ্র্যান্ড সো মাচ অ্যাজ দে ক্যান ক্রেভ। হ্যাঁ, তারা যেহেতু কবরের মতো, তারা যেহেতু ব্যারেন ওমের মতো, তারা কখনো অসন্তুষ্ট মানে কখনো তারা সন্তুষ্ট যেন থাকতেই পারে না এই রিবিলেরা। তাই গড নিজেই কি করবে? তারা যাই ক্রেভ করুক না কেন, গড সহজে তাদের মানে কি চাহিদাকে গ্র্যান্ড করবে না। মানে তারা যে চাচ্ছে আমাকে এ রাজ্য থেকে নামাতে, আশা করি গড আমার হয়ে তাদের বিরুদ্ধে লড়বে। সো হোয়াট দেন ইজ লেফট বাট উইথ আ জেলাস আই টু গার্ড দ্য স্মল রিমেন্স অফ আ রয়্যালটি। অতএব এই যে জেলাস আই, এই যে জনগণ, এই যে আবসালেম, এই যে অ্যাজিটোবেল, তারা যে আমার বিরুদ্ধে লড়ছে, আমার বিরুদ্ধে যাচ্ছে, অতএব আমার এই রয়্যালটিকে, হ্যাঁ, রয়্যালটিকে যতটুকু আছে সেটাকে গার্ড দেওয়ার জন্য কীভাবেই বা তারা লড়তে পারে।
কারণ কি, দ্য ল শ্যাল স্টিল ডিরেক্ট মাই পিসফুল সোয়ে মানে কি শাসন, হ্যাঁ, আমি যে শাসন করছি আইন এখনও আমাকে সেই শাসনের দিকে নিয়ে যাবে। অ্যান্ড দ্য সেম ল টিচ রিভিলস টু অবে, এবং একসময় এই আইনের মাধ্যমেই আমার রিভিলদেরকে ওই আইন আমাকে মানাতে হবে। ভোট শ্যাল নো মোর ইস্টাবলিশ পাওয়ার কন্ট্রোল, শুধু ভোট দিয়ে ইস্টাবলিশ পাওয়ারকে কন্ট্রোল করা যায় না। সাজ ভোটস অ্যাজ মেক আ পার্ট এক্সিড দ্য হোল, যে ভোটের মাধ্যমে পুরো হোলকে এক্সিড করে পার্টকে যদি রক্ষা করতে চাওয়া হয়, তাহলে সেই ভোট কি চলবে বলো? সে ভোট দিয়ে কি হবে? স্যার হ্যাঁ, যেখানে 100 জনের ভিতরে 40 জন ভোট দিয়ে 60 জনকে পরিচালনা করতে চাইবে, সেই ভোট কখনো হতে পারে না। নো গ্রাউন্ডলেস ক্ল্যামার শ্যাল মাই ফ্রেন্ডস রিমুভ, নর ক্রাউড হ্যাভ পাওয়ার টু পানিশ ইট দে প্রুভ, ফর গডস অ্যান্ড গড লাইক কিংস দেয়ার কেয়ার এক্সপ্রেস, স্টিল টু ডিফেন্ড দেয়ার সার্ভেন্টস ইন ডিস্ট্রেস। ওর কথা হলো যে রাজারা তাদের যে পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে দেয়, বলছে দেখো, নর ক্রাউডস হ্যাভ পাওয়ার টু পানিশ এর দে প্রুভ, বলছে ক্রাউড বা জনগণের যত ক্ষমতায় থাকুক না কেন, তারা কখনোই কাউকে পানিশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা যাকে শাস্তি দিতে যাচ্ছে তাকে তারা ভুল প্রমাণিত করতে পারে। অতএব আমি তো এখনো এমন খারাপ কিছু করিনি যে আমাকে শাস্তি দিতে আসবে, হ্যাঁ, এইভাবে তিনি বলতে যাচ্ছেন। তাই বলছে দেখো, বিওয়ার, হ্যাঁ, ও কার্স ইফেক্টস অফ নেসেসারি ল, হাউ ইল মাই ফেয়ার দে বাই মাই মার্সি স্ক্যান। দেখো, হ্যাঁ, তারা কি করছে, যে আমার মার্সির মাধ্যম দিয়ে তারা মনে করেছে যে আমি যেন ভয় পাচ্ছি। বিওয়ার দ্য ফিউরি অফ আ পেশেন্ট ম্যান, কিন্তু তারা বুঝতে পারেনি একজন ধৈর্যশীল মানুষ রেগে গেলে কেমন হয়। তাই বলছে দেখো, বিওয়ার দ্য ফিউরি অফ আ পেশেন্ট ম্যান মানে কি বলো, কি বলছে জনগণকে? ধৈর্যশীল মানুষের ভয়কে, রাগকে, হ্যাঁ, রাগের বিরুদ্ধে কি বলছে? সচেতন হতে, হ্যাঁ, সচেতন হতে, যেন কোনো মানে যে সহজে রাগছে না, সব কিছু ক্ষমা করে দিচ্ছে, তাকে যেন বেশি রাগায়ও না। রাগালে এমন হবে না, বলছে ল দে রিকোয়ার লেট ল দেন শো হার ফেস, হ্যাঁ, বলছে তাদের যদি আইনের প্রয়োজনই হয় তাহলে আইন নিজেই তার মুখ তুলে দেখবে। দে কুড নট বি কন্টেন্ট টু লুক অন গ্রেস, আর আইন যখন মুখ তুলে তাকাবে না, তখন আইন কিন্তু আর কোনো গ্রেস মানবে না। মানবে বলো? মনে করো তুমি মানবিকভাবে একজনকে ক্ষমা করে দিলা, সে মনে করলো তোমার দুর্বলতা। এবার তুমি যখন মানবিক না হয়ে যদি এখন আইন প্রয়োগের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে যাও, আইন যদি প্রয়োগ তার বিরুদ্ধে হয়, তখন কি সে বাঁচতে পারবে বলো? সেই ব্যক্তি কিন্তু, হ্যাঁ, অতএব মার্সি দিয়েছি, মার্সি নিয়ে থাকো। আইনের কথা ভাবলে কিন্তু বিপদ আছে। আর হিন্ডার পার্টস বাট উইথ আ ডিয়ারিং আই টু টেম দ্য টেরর অফ আর ফন্ট অ্যান্ড ডাই। এই হার বলতে কিন্তু লকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, যে পিছনের পা তো এখনো দেখোনি যে আইনের পিছনের ভাগটা যে কত ডেয়ারিং, হ্যাঁ, শুধু যদি তুমি টেম্পট করো না, তার মানে কি বলবো, আসল রূপ দেখার জন্য নিশ্চিত তোমাকে মরতে হবে তখন। তো এইভাবে তিনি কথা বলে যাচ্ছেন। সুতরাং বাই দেয়ার ওন আর্টস ইটস রাইটিয়াসলি ডিক্রিড দোজ ডায়ার আর্টিফিশিয়ার্স অফ ডেথ শ্যাল ব্লিড। হ্যাঁ, এই যে আর্টিফিশিয়ার অফ ডেথ মানে কি, এই রিভিলদের বোঝানো হচ্ছে যে তারা খুব শীঘ্রই মানে কি হবে, আক্রান্ত হবে। এগেইনস্ট দেম সেলফ দেয়ার উইটনেস উইল সোয়ার, তাদের বিরুদ্ধে তাদেরই সাক্ষ্য কাজ করবে একসময়। হ্যাঁ, টিল ভাইপার লাইক দেয়ার মাদার প্লট দে টিয়ার। হ্যাঁ, যেমন করে ভাইপার লাইক দেয়ার মাদার প্লট দে টিয়ার। হ্যাঁ, কি করে ভাইপার, কি বলো এটার সম্পর্কে জানো? হ্যাঁ, সাপ কি করে দেখো, টিল ভাইপার লাইক দেয়ার মাদার প্লট দে টিয়ার। হ্যাঁ, মানে কি তাদের মাকেই বাচ্চা জন্ম দেওয়ার পর মাই হয়ে যায়। ওই যে আমরা পড়ছিলাম না, ওই যে ফেয়ারি কুইন পড়লাম না, হ্যাঁ ওইরকম। হ্যাঁ, বেশি ইয়া করলে যাদের জন্ম দিচ্ছে না তারাই তোমাকে একদম শেষ করে ফেলবে। অ্যান্ড সাকস ফর নিউট্রিয়েন্ট, দেখো দ্যাট ব্লাড গোর হুইচ ওয়াজ দেয়ার প্রিন্সিপাল লাইফ বিফোর। হ্যাঁ, তাহলে যে মা তাদের জীবন দিল, সেই মাকেই তারা খেয়ে তাদের পুষ্টি, হ্যাঁ, সাক ফর নিউট্রিমেন্ট মানে কি পুষ্টি হিসাবে কাজ, মানে খাবার হিসাবে কাজ করবে। অতএব দেয়ার বেলিয়াল উইথ বেলজিবাব উইল ফাইট, টাজ অন মাই ফোজ শ্যাল ডু মি রাইট। অতএব দেয়ার বেলিয়াল উইথ বেলজিবাব, বেলজিবাবের কথা মনে আছে?
জি জি স্যার, স্যার। প্রিন্স অফ হেল। হ্যাঁ, সে হয়তো তাদের হয়ে যুদ্ধ করবে, কিন্তু দাস অন মাই ফোর্স, তারা হবে আমার শত্রু। শত্রুরাই দেখা যাবে একসময় আমার হয়ে কাজ করতেছে। হ্যাঁ, মাই ফোর্স শ্যাল ডু মি রাইট, যে তারা আমার বিরুদ্ধে শত্রুতা করতে গিয়ে দেখা যাচ্ছে তারা আমার হয়তো বা ভালোই করে ফেলতেছে। ঠিক আছে, তার বলছে nor doubt the event for factions crowd engage in their first onset all their brutal rage, then let them take an unresisted course, retire and traverse and dilute their force. অতএব তারা যা খুশি তাই করতে পারে। হ্যাঁ, আনরেসিস্টেড, তারা হয়তো রেসিস্ট করতে পারছে না, তারা যাক তাদের কোর্স তারা নিক, তারা আমার বিরুদ্ধে আসুক। হ্যাঁ, রিটায়ার অ্যান্ড ট্রাভার্স অ্যান্ড ডিলিউট দেয়ার ফোর্স। হ্যাঁ, বরং তোমরা কী করো, রিটায়ার করো, হ্যাঁ, একটু শান্ত হও, এবং তারা হয়তো বা কী করবে, তাদের মানে সরি এখানে ওদের কথাই বলতে যাচ্ছে, তারা এমনভাবে তাদের অবস্থানটা প্রকাশ করবে যেন তারা দুর্বল, তাদের কথা হয়তো আমরা বুঝতে পারবো না, এমন করে তারা হয়তো তাদের ফোর্সকে আমাদের কাছ থেকে লুকায়িত রাখবে। বাট হোয়েন দে স্ট্যান্ড অল ব্রেথলেস আর্জ দ্য ফাইট, কিন্তু যখন তারা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে না, তখন ফাইট করতে হবে। অ্যান্ড রাইজ আপন দেম উইথ রিডাবলড মাইট, তাহলে তারা এখন চুপ আছে, চুপ থাকো, কিন্তু তারা যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে এমনভাবে যুদ্ধ করো যে যুদ্ধটা হবে কি, তাদের যে ক্ষমতা আছে তার থেকে ডাবল ফোর্স নিয়ে যুদ্ধ করতে হবে, রিডাবলড মাইট। ফর লফুল পাওয়ার ইজ স্টিল সুপিরিয়র ফাউন্ড। হ্যাঁ, কারণ কি লফুল পাওয়ার সবসময় কি সুপিরিয়র। হ্যাঁ, যেমন পুলিশের ক্ষমতা বেশি নাকি সন্ত্রাসীর ক্ষমতা বেশি, বলো? লফুল পাওয়ার সন্ত্রাসীর, তাহলে তো সন্ত্রাসী একদম নিয়ন্ত্রণ করতে সব কিছু। হ্যাঁ, না স্যার, পাওয়ার বেশি সন্ত্রাসীর, কিন্তু লফুল মানে আইনত ভাবে পুলিশের। হ্যাঁ, আইন, তাই তো বলছে কি, যে যাই হোক লফুল পাওয়ার ইজ স্টিল সুপিরিয়র উইথ লং ড্রিভেন ব্যাক অ্যাট লেন্থ ইট স্ট্যান্ডস দ্য গ্রাউন্ড। কারণ কি প্রথম দিকে একটু পিছিয়ে গেলেও অবশেষে এ কিন্তু তার পা গেড়েই বসে। হ্যাঁ, যখন বিরোধীরা আসে, শত্রুরা আসে, হয়তো কিছুটা পিছিয়ে যায়, কিন্তু ডাবল ফোর্স নিয়ে, তাই তো, যুদ্ধ কিন্তু লফুল পাওয়ারই করতে পারে। সুতরাং হি সেইড দ্য অলমাইটি নোডিং গেভ কনসেন্ট, তিনি বললেন কি অলমাইটি পাওয়ার কি করেছে, আমাদেরকে পাওয়ার দিয়েছে। অ্যান্ড পিলস অফ থান্ডার শোক দ্য ফার্মামেন্ট, এমনকি গড বা অলমাইটি কি করবে, তার বজ্রপাত দিয়ে হলেও হ্যাঁ আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে। হেন্সফোর্থ আ সিরিজ অফ নিউ টাইম বিগেন, দ্য মাইটি ইয়ার্স ইন লং প্রসেশন র্যান, ওয়ান্স মোর দ্য গড লাইক ডেভিড ওয়াজ রিসোর্টেড অ্যান্ড উইলিং নেশনস নিউ দিয়ার লফুল লর্ড। একসময় হবে কি, দ্য মাইটি ইয়ার্স ইন দ্য লং প্রসেশন র্যান, এভাবেই এই মাইটি ইয়ার্স এভাবে চলতে থাকবে। অ্যান্ড ওয়ান্স মোর দ্য গড লাইক ডেভিড ওয়াজ রিস্টোর্ড বলতেছি। হ্যাঁ, তো এইভাবে যুদ্ধ হয়ে গেল, শেষে কি সবাই মানে কি অলমাইটি মেনে নেওয়া মানে কি, দেখো দ্য অলমাইটি নোডিং গেভ কনসেন্ট মানে কি, অলমাইটি মানে কি গডও কার বিরুদ্ধে নাকি পক্ষে, বলো? ডেভিডের পক্ষে। ডেভিডের পক্ষে মতামত দিয়েছে। নোডিং মানে কি মাথা চাকিয়ে কনসেন্ট দেওয়া। অ্যান্ড পিলস অফ থান্ডার শুক দ্য ফার্মামেন্ট, এবং এমন সংকেত দিয়েছে যে পুরো আকাশের থান্ডার মানে শুক করে দেওয়ার মাধ্যমে যে তিনি ডেভিডকেই কনসেন্ট করেছেন। সুতরাং এই যে যুদ্ধটা হলো, আবসালেম পরাজিত হলো, দেখো এই কাহিনীগুলো আর বলেনি কিন্তু। হ্যাঁ, হেন্সফোর্থ আ সিরিজ অফ নিউ টাইম বিগেন, তারপর থেকে নতুন শাসন শুরু হলো। হ্যাঁ, ওয়ান্স মোর দ্য গড লাইক ডেভিড ওয়াজ রিস্টোর্ড, আবারও নতুন করে গড লাইক ডেভিডকে তার সিংহাসনে রিস্টোর করা হলো। অ্যান্ড উইলিং নেশন নিউ দিয়ার লফুল লর্ড, এবং শেষ পর্যন্ত এই উইলিং নেশন তাদের লফুল লর্ডকে চিনতে পারলো। ঠিক আছে তো, এই আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের কবিতাটি। কিছু বোঝা গেল? জি স্যার, বুঝেছি। আচ্ছা, লম্বা কাহিনী। হ্যাঁ, লম্বা কাহিনী, কিন্তু শেষ কাহিনী লম্বা না আর কি, লম্বা। হ্যাঁ, কথোপকথন ডায়লগ লম্বা নাকি, এখান দিয়ে যা বোঝাতে চেয়েছে তিনি। আচ্ছা, তোমরা একটু চেষ্টা করবা তোমাদের বই থেকে প্যারাফ্রেজ অংশটুকু আরো ভালো করে একটু পড়ে নিতে। হ্যাঁ, পড়ে নিতে, যদি কোনো সমস্যা থাকে আগামী দিন একটু কথা বলা যাবে। আমি যেহেতু একটু কেটে ছেটে পড়লাম, তা নাহলে শেষ করা যাবে না। তোমরা যেহেতু বাড়িতে পড়লে একটু দ্রুত পড়তে পারবা।
এই জন্য একটু দেখলাম, যতটুকু পড়েছি আশা করি কাহিনীটা কিছু বোঝা গেছে, ক্যারেক্টারগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হবে কোন ক্যারেক্টার দ্বারা কোন মানে ইয়াকে বোঝাচ্ছে, হ্যাঁ Represent করছে। পলিটিক্যাল, হ্যাঁ পলিটিক্যাল ফিগারকে রিপ্রেজেন্ট করছে, সেগুলো একটু তোমরা দয়া করে একটু বুঝে নিও, হ্যাঁ, এবং দখলে নোট করে রাখবা পাশে। হুম। করা হয়েছে মাথায়ও নিতে পারছি, কিন্তু যেগুলো ছোটখাটো ওগুলো একটু অত দরকার এখনো নেই, বেশি ইয়ে ছোটখাটো করতে দরকার পারিনি। নেই, মেজর ফিগারগুলো হলেই হবে। হ্যাঁ মেজর ফিগারগুলো হ্যাঁ স্যার, হলে- মেজর ফিগার সবাইকে হ্যাঁ, আর পয়েন্ট যখন আউট করতে কোশ্চেন পারছি। আনসার পড়বা তখন অটোমেটিক চলে আসবে। হ্যাঁ কোশ্চেন আনসার পড়তে পড়তে দেখবা যে কিছু নাম চলে আসবে। এই আচ্ছা, জি স্যার। তো এই হলো আজকের পড়াটা। স্যার ক্যারেক্টার কি তিনটা সেক্টরে রিলেট করতে হবে? যেমন ওই যে আমাদের পয়েমের বিবলিক্যাল আর পলিটিক্যাল। হ্যাঁ 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 হ্যাঁ, একদিকে হচ্ছে বিবলিক্যাল ক্যারেক্টারগুলো কে কার সাথে সম্পর্ক, তাই তো, ওটা যদিও আসে, তারপরে তবে এই সিম্বলিক্যাল ক্যারেক্টারগুলো বেশি আসে, কাকে রিপ্রেজেন্ট করতেছে। তো স্যার সবটা তো আর যদি আমরা একদম সম্পর্ক দিয়ে মিলাইতে যাই তাহলে তো মিলবে না। যেমন অত দরকার নেই, অত আসবেও না, অত একটু লাগবেও না। করে দিয়ে, হ্যাঁ স্যার, এই অ্যাবসালমকে দিয়ে বুঝাইছে জেমস থেকে, কিন্তু জেমসের বাবা তো হচ্ছে চার্লস দ্য সেকেন্ড। হ্যাঁ ওগুলো চার্লস দ্য ফার্স্ট। ওইভাবে এক্সাক্ট আর ক্যারেক্টার কিন্তু মিলাতে ডেভিড গেলে হবে না, হচ্ছে- এক্সাক্ট ক্যারেক্টার বা কাহিনী জি স্যার, মিলাতে গেলে সেটাই হবে না। আগামী দিন এই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো, ঠিক আছে, গল্পটা যেহেতু আমরা পড়ে ফেললাম, এখন আমাদের ওই ইংল্যান্ডের হিস্ট্রির সাথে একটু মিলাতে হবে, যে কে কাকে কি রিপ্রেজেন্ট করেছিল সেটা নিয়ে একটু আলোচনা করলে দেখবো যে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। তারপরে তোমাদের কাজ হলো তোমরা একটু রিভিশন দিয়ে নিও, বিশেষ করে প্যারাফ্রেজটা। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসের পর আমাদের আলোচনা শুরু করবো আমরা রেপ অফ দ্য লক, ঠিক আছে, ওইটা। আচ্ছা, তো সবাই ভালো থাকো, ওকে, গুড নাইট।